মঙ্গল মঙ্গল। তো অনেকদিন পর আসলে আরেকটা আমরা এপিসোড করতে যাচ্ছি। আর বাসা দেখে বুঝতে পারছি এটা আমার বাসা না, এটা হচ্ছে আমার প্রিয় একজন জাদুকর প্রেমলাল ভাইয়ের বাসা। প্রেমলাল ভাই শুধু একজন জাদুকর নন, একজন জাদু সংগঠক। উনি বাংলাদেশের সবচেয়ে পুরানো যে প্রতিষ্ঠা আছে ম্যাজিকের ক্লাব জাদুকর পরিষদ, তার ভাইস প্রেসিডেন্ট, কয়েকদিন আগেই নির্বাচিত হয়েছেন। এটা ছাড়া উনি IBM 295 এর অর্গানাইজিং সেক্রেটারি, ম্যাজিক ফেডারেশনের অর্গানাইজিং সেক্রেটারি। তো আমরা প্রেমলাল ভাইয়ের বাসায় প্রেমলালকে ডাকি। প্রেমলাল ভাই, আপনি কি এসে কি বসবেন? ভাই ফার্স্টে অনেক ধন্যবাদ যে আপনি রাজি হলেন। তোমাকেও ধন্যবাদ, তাই কষ্ট আপনাকে করে আমার বাসায় চলে আসছো। আমি আসলে খাবার জন্য আসছি। আসলে তার আগে একটা মেইন কোশ্চেন করি, আপনার নাম প্রেমলাল, এটা এই জাদুকর, এটা তো একটা স্টেজ নেম নাকি আপনার আসল নামই প্রেমলাল? না, এটা আমার স্টেজ নেম। আপনি কি আমাদের একটু এটার কাহিনীটা বলবেন যে আসলে এই প্রেমলাল নামটা কই থেকে আসলো, কবে নিলেন, কেন নিলেন, কেন এটাই রাখলেন? ম্যাজিক করার অনেক পরে, বেশ কিছুদিন পরে আমি যখন প্রফেশনালি রেগুলার শো করা আরম্ভ করলাম, তো বিভিন্ন জায়গায় শো করতাম। শো করার পরে এই অনেকে সাক্ষাৎ করতে আসতো, দেখা করতে আসতো, কথা বলতে আসতো, ছোট বড় অনেকে। তো এসে বলতো, ভাই আপনার নামটা জানি কি, নাম বলে দিত। তো আমি চিন্তা করলাম যে একটু আগে স্টেজে নাম ঘোষণা করা হয়েছে, এই নাম খুলে যায়, তাহলে তো এই নাম নিয়ে আগানো খুব মানে টাফ হবে। তো এটা চিন্তা করে একটা ছোট নাম দরকার, কি নাম, সুন্দর একটা নাম খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমি এই নামটা আমার মনে আসলো যে প্রেমলাল দিলে কেমন হয়। এবং পরবর্তীতে এই নাম আমি আমার নিজেই আমার এই নাম দিয়েছিলাম। এবং কবির ভাইয়ের বাসায় উলফাত কবির, যিনি আমার হাতে শিক্ষা করি, আমার গুরু এবং শিক্ষা হাতে খড়ি হয়েছে যার কাছে, তো ওনার বাসায় গেলাম, বাসায় গিয়ে কথা বলে আমি বললাম, তো কথা শুনে সে হেসে দিল এবং বলল যে নামটা সুন্দর হয়েছে, আর তোমার নামের সাথে আমার নামের অনেকটা মিল আছে। আমি বললাম যে কেমন? তোমার নাম হচ্ছে প্রেমলাল, আমার নাম হচ্ছে উলফাত কবির। উলফাত মানে হচ্ছে বড় প্রেম, উলফাত মানে প্রেম, আর কবির মানে বড়। প্রেমলাল এই নামটা কেন, মানে আপনার কি মানে মনে অনেক প্রেম ছিল এরকম, নাকি আপনার কাছে মানে এটা তো কোনো একটা নিশ্চয়ই কারণ আছে? হিন্দি সিনেমায় দেখা যায় প্রেম নামটা নায়কদের নাম অনেক প্রেম হয়, এটা কি? আমি একটা জিনিস আমি একটুখানি এটা শেয়ার করে দিই এখানে, একটুখানি যাই, আপনার ফোনটা থেকে আমি একটু শেয়ার করে দিই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমরা ইয়েটা না থামে আসলে, হ্যাঁ প্রেমলাল এই নামটা কেন, মানে প্রেম এই নামটা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে খুব ছোট এবং সুন্দর নাম, মানুষ ভুলবে না। আর প্রেম তো প্রথম অবস্থা থেকেই আমার সাথে ম্যাজিকের সাথে হয়ে গেছে, যেটাকে আমি আজ পর্যন্ত ছাড়তে পারি না ম্যাজিকটা। আর লাল, এটা কি আপনি? লাল একটা কালার, রোমান্টিক কালার বলা যায়, দুইটা মিলে প্রেমলাল। আচ্ছা আমরা একটুখানি এটাকে ইয়ে করি, আমরা শুধু একবার শুধু দেখি যে আপনার ফেসবুকে কি এটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা শেয়ার করতে করতে আসলে স্টোরিটা একটু আগে, যে আপনার ম্যাজিকের স্টোরি তো অনেক পুরানো, 38 বছর। এটা তো শুনলে মনে হয় যে আপনার বয়স এতদিন আসলে 60-70 হওয়া উচিত, কিন্তু আপনার বয়স তো এত না। আমি এই পার্ট একটা স্টোরি বলতে চাই যে প্রেমলাল ভাই, আমরা দেখছেন তার চুল সামান্য লাল, তো আমি একবার প্রেমলাল ভাইকে বললাম যে বস আপনার তো মোচ ছিল, আপনি মোচ কাটছেন কেন? বললো যে আমার মোচটা একটু সাদা হয়ে যাচ্ছে, মোচটা কেটেই ফেললাম। এরকমই আরেকটা। এখন আপনার যে চুল পাচ্ছে, আপনি একটু টাক করবেন না, টাক তো করবো না, আর বয়স তো ধরে রাখার জিনিস না, এটা এক সময় বাড়বে। আমি একটুখানি শুধু পাঠিয়ে দিই এখানে। আর এবার আমরা একবারে শুরু থেকে আসি। আপনার আমি যা জানি আপনার জন্ম হচ্ছে এই এলাকাতে, এবং এই আমরা এখন যেখানে আছি সেটা একটা মগবাজারের যে মেইন রোডের পাশে খুব বড় একটা বিল্ডিং, এবং এটাই মনে হয় আপনার আদি বাড়ি ছিল এখানে। আপনি যদি একটু আপনার ফার্স্টের একটু বলতেন যে আপনি কোন স্কুলে পড়েছেন, আপনার কি কি পছন্দ ছিল আসলে, আমি ওইটা ঠিক বলে আপনি যদি একটু বলেন যে আপনার কিভাবে ম্যাজিকের সাথে আপনার প্রথম যে সূচনা কিভাবে হলো।
আমি যখন খুব ছোট স্কুলে পড়ি 1-2 তে পড়ি, তখন মণিপুর শিশু বিদ্যালয়ে আমি প্রথম ভর্তি হয়েছিলাম, এটা মৌচাকের পাশে। এখন স্কুলটা নেই অবশ্য। তো ওই সময় স্কুলে পড়াকালীন সময়ে একবার একটা জাদুকর আসছিলেন আমাদের স্কুলে এবং খুব সুন্দর সুন্দর কিছু ম্যাজিক দেখিয়েছিলেন। তখন একবার আকৃষ্ট হই। এরপরে আমি স্কুল চেঞ্জ করি, সেন্ট প্যাট্রিস গ্রামার স্কুলে চলে আসি। আচ্ছা, এইখানে এটা তো একটা প্রথম, আমি আমার আব্বা একটু থামি, সরি, আমার আব্বা আম্মা দাদি যাকেই বলছি যে তার প্রথম ম্যাজিক শোর কথা মনে আছে। আপনার কি মনে আছে কোনো কথা, প্রথম ম্যাজিক শো যে দেখেছিলেন? হ্যাঁ, অনেক কিছু মনে আছে, কিন্তু পুরাটাই অনেকটা মনে আছে বলা যায়। আপনি কি একটু বলবেন আমাদের? কারণ আমরা তো অনেক ম্যাজিশিয়ানদের ইতিহাস হারায় যায়, তো নাম হয়তো মনে নেই, কিন্তু আমরা প্রথম যখন সামনাসামনি ম্যাজিক দেখি তখন আমি ক্লাস 1 বা 2 তে পড়ি। ওই সময় একজন জাদুকর আসলো, মণিপুর শিশু বিদ্যালয় স্কুলে পড়তাম। তো উনি বেশ কয়েকটি ম্যাজিক করেছিল, তার মধ্যে একটা টিয়া পাখি তৈরি করছিলেন সে আগুন থেকে। তারপরে একটা গ্লাস, কাচের গ্লাস, খালি গ্লাস, এটার মধ্যে কিছু তুষ ছিল, সেই তুষ থেকে মিষ্টি তৈরি করেছিল। এরকম কিছু ম্যাজিক করছিল, খুব মনে আছে এবং ওই ম্যাজিকগুলি তখন খুব ভালো লেগেছিল। এবং এটা আমরা একটু আনকমন জিনিস শুনলাম আসলে, যেটা যে টিয়া পাখি তৈরি করবো, এবং হ্যাঁ, এটা অনেক রঙিন একটা জিনিস, অনেক জিনিস। ভিজুয়াল। এটা নর্মালি আপনাকে আমি দেখেছি অনেক সময় যে আমরা ঘুঘু নিয়ে আসি, কিন্তু ঘুঘু তো সাদা, আমরা সাদা, কিন্তু আসলে আমরা এখান থেকে একটা জিনিস শেখা আছে আসলে কতটা কালারফুল হতে পারে। এবং আসলে ওই অনেক আগের কালের জাদুকরদের আইডিয়া কিন্তু আমার মনে হয় এখনকার চেয়ে অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক কষ্ট করছে, যেটা আমার কাছে মনে হয় এত তো করে না। তো এই আপনি তারপর আরেকটা স্কুলে গেলেন সেন্টে, এরপরে আমি সেন্ট প্যাট্রিস গ্রামার স্কুলে ভর্তি হই। ওই সময় ছোট থাকতে টিভিতে অনেক ম্যাজিক দেখতাম, বিদেশি ম্যাজিক দেখতাম। এগুলি দেখে আমি নিজের অজান্তে একরকম জাদুর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তারপর জাদু চর্চা শুরু করি নিজে নিজে। হঠাৎ একদিন দেখলাম, তখন ছিল দৈনিক পত্রিকা ছিল, দৈনিক ইত্তেফাক, তারপরে ছিল বাংলার বাণী আর সংবাদ, এই তিনটেই বোধহয় মেইন ছিল, আর তেমন কোনো পত্রিকা দেখতাম কত না। সালে? এটা 87। তখন ওইটাতে দেখতাম ইত্তেফাকে, তখন সিনেমা প্রচুর বিজ্ঞাপন দিত, 2 পাতা ভর্তি বিজ্ঞাপন দিত, অনেক সিনেমা। তারপরে আপনি ওই পাতার দিকে আপনার বেশি নজর ছিল? বিজ্ঞাপন দিত, ওগুলি দেখতাম যে বড় বড়, তার মধ্যে ছোট্ট করে একটা বিজ্ঞাপন ছিল, জাদু শিল্পী দম্পতি উৎখাত কবির ও রোকসানা কবির, নিচে একটা মোবাইল ফোন নাম্বার ছিল। তো আমি তখন ফোন করে কবির ভাইয়ের সাথে কথা বলে একদিন কবির ভাই বললো যে একদিন বাসায় আসো। তো তার কাছ থেকে অফিস এবং বাসার অ্যাড্রেস নিয়ে আমার বাসায়, আমি তখন খুব ছোট, একা বাইরে যেতাম না বা বাসা থেকেও যেতে দিত না। তারপর বয়স শুরু করুন ক্লাস 5 এর পর, এরকমই, তো ধরলাম 10-12 বছর বয়স এরকমই। তা আমি বাসায়, আমার মামার বাসায় যাই বলে আমি কবির ভাইয়ের বাসায় চলে গেছিলাম। কোথায় ছিল? তখন ছিল কবি জসিমউদ্দিন রোডে কবির ভাই। কবি জসিমউদ্দিন রোড, সেটা আমি আসলে এখন হয়তো নাম কমলাপুরে স্টিলের ফ্যাক্টরি ছিলেন। হ্যাঁ, না, ওনার স্টিলের আলমারির ফ্যাক্টরি ছিল এই বাংলাদেশ ব্যাংকের অপোজিটে, প্রাইমারি সার্কুলার ওইখানে ছিল। তো তখন থেকে ওইখানে আমার আসা যাবে আর ম্যাজিক শেখা। তো তখন আপনি যখন কবির ভাইকে বলবেন যে কবির ভাই, বা আপনি যে চাচা বলতে পারেন, যেহেতু অনেক বড় ছিলেন, আমি জাদু শিখতে ভাই রাখতেন আসলে, বেশিরভাগ জাদুকরদের আসলে কবির ভাই এটা বলতেন আসলে যে জাদুকরদের বয়স পায় না। উনি যেই লোক ওনাকে ম্যাজিক আঙ্কেল বলতেন, তার ছেলে শো করতে গেছে, ছেলেও তাকে ম্যাজিক আঙ্কেল বলে। আবার ওই যে ক্লায়েন্টটাকে গিয়েছিল, যে দাদা, সেও তাকে ম্যাজিক আঙ্কেল বলে। তো আমার তো এখানে ওই তারপর কি ধরনের জাদু শিখলেন আপনি আসলে, মানে এটা ট্রেনিংটা কিভাবে হয় এটা যদি বলতেন। আর ওই সময় আসলে জাদু শিখতে খুব কষ্টকর ছিল। এটা ছিল গুরুমুখী বিদ্যা, সহজে শিখাইতে যেত না, তার পিছন পিছন ঘুরতে হতো। তো কবির ভাইয়ের পিছনে বেশ কয়েকদিন যাওয়ার পরে কবির ভাইয়ের বাসায় একদিন আমাকে একটা ম্যাজিক শিখাইলো, এক প্যাকেট কার্ড থেকে যে কোনো একটা তাস নিব, আমি কার্ড নিব, তাকে না দেখে এটা সে সাফল করে মিক্সড করে পরে এই কার্ডটা আবার সে বের করে দিবে। তো এই ম্যাজিকটা আমার কাছে তখন অনেক বড় একটা কিছু ছিল। তো আমি এই ম্যাজিকটা শিখার পরে আমি বাসায় আসলাম, এসে আমার কাছে কার্ড কেনার পয়সা ছিল না। তখন দোকানে গিয়ে খবর নিলাম যে সবচেয়ে কম দামি কার্ড কি আছে। তো 25 টাকা 30 টাকা দামের কিছু কার্ড ছিল, তার মধ্যে কম দামি কার্ড ছিল বলাকা নামে একটা কার্ড 8 টাকা। তো আমার কাছে 8 টাকা ছিল না তখন কেনার মতো। তো আমি স্কুলে প্রতিদিনের টিফিনের জন্য 2 টাকা করে দিত। আমি 5 দিন ক্লাস হইত, 2 দিন বন্ধ ছিল সপ্তাহে। আমি 5 দিন টিফিন না খেয়ে
10 টাকা জমিয়েছিলাম। 10 টাকা জমিয়ে সেখান থেকে 8 টাকা দিয়ে এক প্যাকেট তাস কিনি। তাস কেনার পরে আমি একা একা লুকিয়ে ম্যাজিকটা করি, কাউকে দেখানোর সাহস পাই না। কারণ কবির ভাই আপনাকে ওই ম্যাজিকটা শিখালেন। সরি, আপনি যে প্রশ্নটা খুলতে আমি আপনার এটা কি আপনার শেখাতে হবে প্রথম ম্যাজিক ছিল যে একটা তাস বের করে দাও? আজকে ওই ম্যাজিকটাই কি দেখাতে পারবেন আমাদের? দেখাতে পারবো, আসলে ওইটা ওটার চেয়ে ভালো ম্যাজিক দেখাবেন? হ্যাঁ, ওটা হচ্ছে অনেক আপডেট ম্যাজিক আমি করছি, মানে এখন আছে আমার কাছে। আমরা কি আসলে শুরু এই যেহেতু আপনি প্রথম ম্যাজিকের কথা বললেন, আপনি কি এখন রেডি কোনো তাসের ম্যাজিক দেখাতে? হ্যাঁ, দেখাতে পারবো। একটু একটুখানি এটা শেয়ার করি। দুঃখিত, সাময়িক বিরতির জন্য এটাকে একটি কারিগরি ত্রুটি না বলে কারিগরি বিরতি ধরতে পারে একটা। আমার মনে হয় এটা ইনক্রিজ চলে আসছে আপনার প্রোফাইলে। আমরা একটু শুরু করতে পারি। হ্যাঁ, বিরল ভাই, আপনি কি আমাদের কোনো একটা জাদু দেখাবেন? হ্যাঁ, কার্ডের ম্যাজিক শুরু করতে। এবং এরকম হলে ভালো হয় যে আমি একটা কার্ড দেখলাম, আপনি এটা খুঁজে বার করবেন। আমি কি দর্শকদের দেখাবো কার্ডটা? হ্যাঁ, অবশ্যই। না হলে আসলে মাইন্ড নেই, আমাকে দেখেই বলা যাচ্ছে, আমাকে বিশ্বাস করা যায় না আসলে। আচ্ছা, আমার কাছে এক প্যাকেট কার্ড রয়েছে, বিভিন্ন রকম কার্ড, তাই না? বিভিন্ন রকম। আমি এই কার্ডগুলিকে এভাবে রিফিল করব। তুমি যেখানে বলবা স্টপ, আমি ওইখানে স্টপ করবো। ঠিক আছে? রেডি? বলো না, বলার আগে ছেড়ে দিয়েছি। অনেক তাড়াতাড়ি করেন আসলে আপনি, হাতে চালু আবার বলো, ছেড়ে দিয়েছি। স্টপ, স্টপ। তুমি এখানে স্টপ বলছো, তাই তো? আমি জানতাম না তুমি এখানে স্টপ বলবে না। এই কার্ডটা নাও। আচ্ছা, আমি নেই। আর হ্যাঁ, নিয়ে তুমি দেখো। দর্শকদের দেখো না, আমি আপনার চোখে একটু না, এই কার্ডগুলো আমি রেখে দিচ্ছি। ওটা দেখবেন। হ্যাঁ, তাহলে দেখাও। আচ্ছা, দেখাই দিই তাহলে। এটা একটা ভালো কার্ড। আমি একটু ক্যামেরার কাছে নিয়ে যাই। এটা আমি নাম বলবো? হ্যাঁ, বলো। দেখেই ফেলছেন তো, নাম আর না বলে দিলাম, কিং অফ ডায়মন্ডস। কিং অফ ডায়মন্ডস। আচ্ছা, আমার কাছে একটা খুব সুন্দর একটা বক্স রয়েছে, দেখো। এর দুই পাশে দুইটা দরজা রয়েছে আর মাঝখানে দুইটা পার্টিশন রয়েছে, তাই না? আমি এই কার্ডটাকে এই বক্সের ডান দিকে রাখলাম। কোন দিকে রাখলাম? ডান দিকে। এবং লাল কার্ড নীলে রাখলাম। হ্যাঁ, এখন এই কার্ডটা কিছুক্ষণের মধ্যে হয়তো ভ্যানিশ হয়ে যাবে। দেখো, নেই, চলে নীলে নাই। এই পাশে না, আমি তো এই পাশে রেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। নিউটনের মাধ্যাকর্ষণ জাদু। এবারও নেই, এই পাশে চলে আসছে। আমি তো দেখলাম। আচ্ছা, আমি আবার এটাকে দেখাচ্ছি। দেখো, কোনো পাশেই কিন্তু নাই। হ্যাঁ, বিশ্বাস করলাম আপনার কথা। তুমি দুইটা একসাথে দেখতে চাচ্ছ? আমি অবশ্যই দুইটা একসাথে। আমি দর্শকদের কি মানে সিক্রেটটা বল দিবেন মনে হচ্ছে? দুই পাশে দেখাবেন। তুমি যদি দুই পাশটা দেখতে চাও তাহলে একটা মন্ত্র বলতে হবে। মন্ত্রটা কি একটু জোরে বলবো না আস্তে বলবো? জোরে জোরে বলবো। জোরে। কিন্তু দর্শকরা যদি শিখে ফেলে? একটু শিখায় ফেলে। আচ্ছা, ওকাস ফোকাস গিলি গিলি আপত্তি কাপতি হিলিং কোয়া এন্ড অ্যাব্রাকাডাব্রা। আমি তো একটা কার্ড দেখেছিলাম, তাই না? ওয়াও, কার্ডটা নাই, কোনো পাশে নেই, তাই না? আমার এটা শুনে। আচ্ছা, আমার কাছে একটা খালি বক্স, তাই না? একদম খালি একটা বক্স। আমরা একটু এই পার্টটা সরাই দিই যাতে দর্শক একটু দেখতে পারে। এটা আমি একটুখানি ব্যানারটা আমরা একটুখানি উপরে নিলে দেখতে পারবে। হ্যাঁ, একটা খালি বক্স। হ্যাঁ, এই বক্সটাকে আমি রেখে দিলাম। একটু আগে কি ছিল? এটা কার্ড ছিল কিং অফ ডায়মন্ড। এটাকে আমি ভ্যানিশ করে দিয়েছি। আর এখানে একটা খালি বক্স। হ্যাঁ, এইটাতে তো আসার কথা না। একটু ফু দাও তো। ওয়াও, একটা কার্ড দেখা যাচ্ছে। এটা তো সেই কার্ড, তাই না? খুবই সুন্দর। শুনলাম আপনার প্রথম জাদুর কথা। এরকম আপনি মানে মোটামুটি কতদিন জাদু আপনি ট্রেনিং নেন? এদিকে একটা কথা বলতে চাই আমি, যেটা আসলে এর মধ্যে যে আসলে জাদু একটা কি গুরুমুখী বিদ্যা বলে, আমার মনে হয় এটা একটা খুবই মানে এটার অনেক কারণ আছে। অনেক সময় আমার সত্যি বুঝতে পারি না যে এটার কেন গুরুমুখী বিদ্যা বলে। আমার যেমন একজন গুরু, আমি বলবো উনি আমার গুরু এখন আছেন, যদি উনি বেঁচে নাই, মাইনুল খান, এবং আপনি অনেক সম্মান করতে না। এবং আমার
মানে ওনার এখনো আমার গুরু আছেন এই জন্য যে আমি এখনো ওনার কথা মনে করে আমি এখনো অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু শিখি। তো আমি সে উলফাত ভাই আপনার কাছে, উলফাত ভাই আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আমার ইভেন এই এই যে শোটা করে প্রথম পর্বটা উলফাত ভাই করছেন। উলফাত আমি যখন রেডিওতে কাজ করতাম তখন আমার রেডিও শোর একটা ওনার প্রথম প্রবলি একমাত্র রেডিও শোটাও আমি নিয়েছিলাম। তো আপনি যদি বলতেন উলফাত ভাইয়ের সাথে সম্পর্ক, আপনার কি আরো ওই সময় অন্য কোনো ছাত্র ছিল নাকি আপনি একাই ছিলেন? আমি যেতাম, আরো দু একটা ছেলে যেত, তা ওদেরকে এখন আর দেখি না ম্যাজিকে, সম্ভবত এই জগতে নেই। আপনার নাম কি মনে আছে? জাকির হোসেন নামে একটা ছেলে ছিল, জাকির নামে। তারপরে আরো দু একজন ছিল। জাকির কি উনি কি এখন বাঁশি বাজান? না না, ওই জাকির না, কিন্তু পরবর্তীতে ও ব্যবসা বাণিজ্যে লেগে যাওয়ার পরে আর জাদুতে সময় দিতে পারে। এরকম কতদিন তো আপনি তো ধরুন বয়স খুবই কম, ওনার বাসা আপনার থেকে খুব বেশি দূরে, আপনি এখানেই থাকতেন, হ্যাঁ, তাই যে রিক্সা দিয়ে যেতে পারতেন। কিন্তু তো আপনি তো আপনার আব্বা আম্মা জানো কবে যে আপনি যে এরকম করে পড়াশোনা এসব বাসায় মামার কথা বলে আপনি ভাইয়ের উৎসব ভাইয়ের কাছে চলে যাচ্ছেন? এরকম প্রায় যেতাম। তো একদিন বাসা থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি ৩টার দিকে গেছি, স্কুল থেকে আসার পরে ৩টা ৩:৩০টার দিকে বাসা থেকে বের বের হয়ে চলে গেছি। ওই দিন ৫টা বাজে আমার মামা আসছে বাসায়, ছোট মামা। তো আমার মা বলতেছে আমার কথা যে, "ও তো তোদের বাসায় গেছে।" কয়, "না, ও তো যায় নাই।" কয়, "তুই কখন বাসা থেকে বের হইছিস?" কয়, "এখন।" কয়, "তো ৩টা ৩:৩০টার দিকে গেছে।" কয়, "না, বাসায় যায় নাই।" কয়, "আজকে আসুক, ওকে তো কোথায় গেছে।" তিনটে মগবাজে থাকে, বিশ্বাস করা খুবই কঠিন। তো আমি আসছি বাপের থেকে, এসে দেখি মামা বাসায়। আমি তো ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার? তখন আমার ডাইকা জিজ্ঞেস করলো, তখন আমি বললাম যে কবির ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তো কবির ভাইটাকে যে উলফাত কবির জাদুঘর, তখন আর কি জানলো যে বিষয়। তো তখন কি আপনি কি ওই দিন মার খান নাই কোনো? না। আপনার তো কি আপনার কি ভাই বোন আছেন কোনো? হ্যাঁ, আমরা ৪ ভাই ৩ বোন। তাহলে কিন্তু আপনার ভাগে মাইর বেশি পড়তো না, এতজন ভাই বোন তো মানে মার দিতেও তো ভাগে কম পড়তো। আচ্ছা, এটার পর আপনি শো করলেন কবে? এটার পর প্রথম সেটা ম্যাজিকটা শুনলাম, কিন্তু আপনি এরপর শো করলেন কবে? সো আমি যখন ম্যাজিক করি, প্রথম যখন শিখি, এর কবির ভাইয়ের কাছে যাওয়ার ১ সপ্তাহ পরে আমি স্কুলে একটা শো করেছিলাম। এবং খুব ওই সময় শো করা খুব টাফ ছিল। এত তাড়াতাড়ি কোনো জাদুকর শো করছে কিনা আমাদের দেশে আমার জানা নেই। আমার মনে হয় ১০ বছর লেগেছিল প্রথম। হ্যাঁ। তো আমি তখন একটা শো করেছিলাম। ওই ম্যাজিকটা ছিল যে, প্রথম অবস্থায় যে ম্যাজিকটা আমি দেখেছিলাম স্কুলে, যে একটা কাচের গ্লাস খালি, ওটার মধ্যে তুষ দিয়ে ওইটা থেকে একটা চোঙ দিয়ে, একটা খালি একটা টিউব দিয়ে ঢেকে ওঠালে ওটা মিষ্টি হয়ে যায়, সুইট বল বা এই ধরনের কিছু। তো ওইটা বলার পরে ওই ম্যাজিকটা আমাকে কবির ভাই শিখিয়ে দিয়েছিল। ওইটা আমি নিজে তৈরি করে, নিজেই তৈরি করেছেন? হ্যাঁ, আমি স্কুলে ওইটা তখন প্রথম দেখাই স্কুলে। এই একটা ম্যাজিকই দেখেছি। হ্যাঁ। এটার পরে তো আমি যেটা জানি যে আপনার প্রফেশনাল ম্যাজিক করাটাও শুরু অনেক আগে, মানে যেটা আমার অনেক সময় হয়তো ২০ বছর কমই বলছে, ২৫ বছর বয়সে শুরু করে, কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা খুবই কম, আর আপনি নিজেই সময় শিশু এরকম সময় শুরু করছেন। আমি ক্লাস 7-8 থেকে প্রফেশনাল শো করতাম। সে কোথায় করতেন এসব, এবং লোকজন কি বলতো না যে একটা এরকম একজন, আপনি ওই সময় প্রেম লাভ নিয়ে চলতেন মানে না, প্রথম অবস্থায় না, এটা আমি 91 এ নাম দিয়েছিলাম প্রেম লাভ। প্রথম অবস্থায় শো করতে গিয়া ওই সমস্যার সম্মুখীন হইতাম যে, শো করা শেষ, কেউ কথা বলতে আসলে কথা বলি না, ভাই আপনার নামটা জানি কি, নাম জিজ্ঞেস করতো। এই সমস্যাগুলো। তো আচ্ছা, তো এই নাম যদি জিজ্ঞেস করতে আপনার আসল নামটা কি? আমি এত বছর হয়েছে আমি কিন্তু আপনার আসল নাম জানি না। আসল নাম হচ্ছে গোলাম সারওয়ার। আর এটার সাথে অ্যাড করে দিয়েছি আমি প্রেম লাভ, গোলাম সারওয়ার প্রেম লাভ। তো বিনোদন ভাই, তো এটা এই প্রফেশনটা আপনি কি কি করতেন এই সময়, বা এটা আপনি তো প্রফেশনাল শো মানে হচ্ছে ওই সময় পেশাদার জাদু শো, যেহেতু আপনাকে সম্মানীয় দিত। হ্যাঁ, মোটামুটি ওই সময় কোথায় কোথায় এরকম আপনি আরেকটা শোর কথা বলছেন যে স্কুল শো এর কিছুদিন পর আপনি মনে একটা ওপেন এয়ার শো করেন, একটা ওপেন শো করেছিলাম। পুরানো শো যদি একটু স্টোরিগুলো বলতেন এবং কি কি ম্যাজিক করতেন। এটা দৈনিক বাংলা মোড়ে ওপেন রাস্তার মধ্যে বড় করে স্টেজ করে অনেক লোক ছিল। বাংলার বাণী পত্রিকা ছিল, ওই পত্রিকার একটা শিশু সংগঠন ছিল, শাপলাকুড়ির আসর। ওই শাপলাকুড়ির আসরে আমি শো করেছিলাম। এটাতে অনেক দর্শক ছিল, একদম রাস্তা ভর্তি। রাস্তা বন্ধ করে তারপরে প্যান্ডেল করে করা হয়েছিল। রাজনৈতিক দলের মতো। হ্যাঁ, শাপলাকুড়ির আসর ওটা ছিল। আপনার কি মনে আছে কি করেছিলেন? ওইটাতে আমি ওই যে ওই তুষ থেকে মিষ্টি তৈরি, আর অন্য ম্যাজিকের নাম বললে তো আর দর্শক বুঝবে না। ওটাতে চেন ইফেক্ট ছিল, দড়ি কাটার, রোপ কাটিং ছিল, এই ধরনের কিছু ছিল। এবং তারপরে আপনার কিন্তু মানে আসলে ম্যাজিক কিন্তু এমনি নর্মাল দুই ভাবে দেখি আমরা, একটা হচ্ছে হাত সাফারি, একটা হচ্ছে যন্ত্রের
মাইকের উপরে একটু আরেকটু একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ম্যানেজ করে। তো আপনার ক্ষেত্রে দুইটা জিনিসই আপনি একসাথে করেছেন। আমাদের এখানে একটা উলফাল ভাইয়ের একটা হাত ছিল। উলফাল ভাইয়ের আমি অনেকের সাথে একই সাথে জাদু প্রথমে অন্য কিছু করার সুযোগ পেয়েছি এবং উলফাল ভাইয়ের সাথে আমি প্রবলি সবচেয়ে বেশি একসাথে শো করার সুযোগ পেয়েছি, কারণ উনি ম্যাজিক করতে আমি যে হয়তো বেলুন আর পাপেট করতে যেতাম। তো আমি দেখি ওনার শোটা কিন্তু সবকিছুই রাখতেন উনি। মানে ওনার একটা বড় সিক্রেট আসলে, যেটা আসলে হয়তো অন্য ম্যাচ জাদু করতে বলা ঠিক না, কিন্তু এটা যদি কেউ যদি এটা বাট যদি কারো উপকার হয়, যে ওনার প্রফেশনাল শোতে শুধু এক টাইপের জাদু থাকতো না, কিন্তু সব লেভেলে বা সব বয়সের দর্শকের জন্য জাদু থাকতো। তো আর আপনার কি আরো কোনো জাদুকর বন্ধু হয় এই সময়? উলফাত কবিরের পরে আমি জজদারকে পাই, জজ ডিক্রুজের সাথে আমার একটা মজার ঘটনা আছে। সেটা হচ্ছে 88-এ আমি যখন ক্লাস 6-এ পড়ি, একদিন উলফাত কবির ভাইয়ের অফিসে গেলাম, যে দেখি যে কবির ভাই নাই, ওইখানে একটা লোক বসা, মোটামুটি ভালো স্বাস্থ্যবান, সুন্দর, একটু কালো। তো আমি গেছি, যাওয়ার পরে তো বললাম যে কবির ভাই নাই, বলে যে না, বাইরে গেছে, আসবে, দেরি হবে একটু মনে হয়। হ্যাঁ, তো বাসায় না, এটা হচ্ছে কবির ভাইয়ের অফিসে। তো বললো যে তুমি বসো, তুমি কে, আমাকে জিজ্ঞেস করলো নিজেই। তো আমি বললাম, তুমি কি ম্যাজিক শিখতে আসো? আমি বললাম যে হ্যাঁ। তো বললো যে কি কি ম্যাজিক করতে চাও? তো তখন আমি খুব ছোট, আর স্বপ্ন অনেক বড় ম্যাজিকে। তো আমি ওই যে তখন ওই সময় যে বড় বড় ম্যাজিক দেখতাম, এগুলি তো খুব ছিল, আমাদের স্বপ্ন ছিল, এগুলি আমরা কবে করবো। টিভিতেও দেখতেন না? হ্যাঁ, টিভিতেই বেশি দেখতাম। তো একটা ম্যাজিক ছিল, এই একটা মানুষকে একটা বক্সে ঢুকে 3 টুকরা করে, হ্যাঁ, জিগজ্যাগ লেডি। তো এই ম্যাজিকটা তখন তো আমি নাম জানতাম না এই ম্যাজিকের। তখন আমি বললাম যে একটা বাক্সের মধ্যে একটা মেয়েকে ঢুকে 3 টুকরা করে এই ম্যাজিকটা করতে চাই। তো জজদা আমাকে একটা ধমক দিল, এই তুমি এত ছোট মানুষ হয়ে এত বড় ম্যাজিক করতে চাও কেন? যখন এই ধমক দিল, এরপরে আমি জজদাকে দেখতে পারি না, মানে মন থেকে, যে আমাকে ধমক দিছে ম্যাজিক করতে চাই লিখা। তো এরপরে আর জজদাকে আমি কোনো জায়গায় গেলে একসাথে পাইলে আমি কথা বলি না, এখানে বসলে আমি অন্যদিকে চলে যাই, আমি যেখানে থাকি আমি ওইখানে থাকি না। তো 99 একটা সম্মেলন হবে বাংলাদেশ জাদুকর পরিষদের, 91 থেকে 99 আর না 88, ওই 88 থেকে 99 11 বছরের কাহিনী। 99-এ একটা 11 বছর আর ওনার সাথে বেশি না, দেখলে সইরা যে কথাই বলি না, একটা জায়গায় শুধু বলি, এটা ওনার হয়তো এই কারণে ওনার একটু ডিজিটালিটি, যদিও আমরা জুয়েলাইটির জন্য চিনি আসলে, কিন্তু আমার জানার মধ্যে জর্জ রিক্রুজ এটা প্রথম উনি এই ম্যাজিকটা বাংলাদেশে নিয়ে আসছে, আরো ম্যাজিক আনছেন প্রথম উনি। তো যাই হোক, আমি ওনাকে দেখতে সরে যাই। তো 99 একটা সম্মেলন হবে, শিবেন মুন্ডা নামে একজন জাদুকর ছিল, শিবেন চক্রবর্তী। উনি আমার বাসায় আসলেন, এসে বলতেছে চলেন জজদার বাসায় যাবো। আমি বললাম যে না। বলে যে কেন? তো আমি বললাম, আরে না, জজদা অনেক মজার মানুষ, আমি জজদাকে চিনে নেই না, চলেন আজকে আমার সাথে। তো আমি যেতে রাজি হই না, আমাকে একদম জোর করে ধরে নিয়ে গেল। তো জজদার বাসায় গেলাম, জজদার সাথে পরিচয় করে দিল নতুন করে। তাই বললাম, জজদা আপনি কি আমাকে চিনতে পারছেন? উনি তাকাইছে, তাকে বলে যে কেন, আগে পরিচয় হয়েছিল তোমার সাথে? আমি বলি হ্যাঁ হয়েছে। অনেকক্ষণ তাকে বলে না, চিনতে পারছি না। তো যখন আমি এই ঘটনা বললাম, সে ওইখান থেকে সোফা থেকে আমার উল্টা দিকে ছিল, ওইখান থেকে আইসা আমাকে জড়াইয়া ধরে রাখবে, বলছে তুমি এতদিন ধরে আমার সাথে রাগ করে আছো আর আমি জানি না, এটা কি বলো, বলো তো এরকম হলো কেন? আমি তোমার ধমক দিচ্ছি, এটা হইতে পারে? আমি কি তোমাকে মন থেকে ধমক দিচ্ছি? এরকম জড়াইয়া ধরে রাখছে, সে ছাড়তেছে না আমাকে। তারপরে ভাবিকে ডাকতেছে, এই শুনছো, এদিকে আসো। ভাবি আসতে, ভাবিকে আমার জড়াইয়া ধরে রেখে এই কথা বললো। ওইটা বলে যে এখন থেকে পারলে তুমি প্রতিদিন জজদার বাসায় আসবা। জজদার বাসায় ফার্মগেটের, ফার্মগেট মণিপুরি পাড়া। আপনি যদি আচ্ছা একটুখানি আপনার জজদার সম্পর্কে, আমি জানি যে আঙ্কেলের খুবই ভালো বন্ধু ছিলেন, অনেক সময় এই জাদুঘর পরিষদে একসাথে যদি ম্যাজিক করতেন, স্পেশালি তাসের ম্যাজিক, এবং ওই কিছু পারফরমেন্সে বোঝা যায় যে উনি কতটা ফানি ছিলেন। কিন্তু আসলে আমারও আসলে ওনাকে ওনার শো দেখার ওর খুব ভালো করে পরিচয় হওয়ার মানে এমনি সামনাসামনি পরিচয় ছিল, কিন্তু ওনাকে জানার সুযোগটা হয় নাই। কারণ এখন তো অনেকেই সেই সুযোগ হয় না, তো মারা গেছেন প্রায় 4 বছর তো হবে না। হ্যাঁ, আপনি যদি একটু জর্জ মিশ সম্পর্কে আরেকটু বলতেন, কিরকম ছিলেন, যদি ওনার শো দেখার সৌভাগ্য আপনার হয়ে থাকে? আমি ওনার অনেক শো দেখেছি, এবং মানে উনি আমার কাছের লোক না, শুধু আমি ওনার কাছের লোক ছিলাম, খুবই এরকম। এবং অনেক শো দেখেছি, এবং একটা শো দেখেছিলাম, যদি আমাকে এরপরে কেউ মানে জিজ্ঞেস করতো যে আমাদের দেশে একটা কোনো ফরেনার যদি জিজ্ঞেস করতো যে আমাদের দেশে একটা অনেক বড় শো হবে,
প্রতিটা দেশ থেকে ম্যাজিশিয়ান আনতেছি, তোমাদের দেশ থেকে তোমরা কাকে দিবা? আমি এক বাক্যে বলতাম যে জজ ডিক্রুজ। এই শো এর মতো দ্বিতীয় কোনো শো আমি এখন পর্যন্ত বাংলাদেশে দেখি না। সে এত ভালো একটা শো করছে। আপনি একটু যদি বিস্তারিত বলতেন কেন, আর আরেকটা জিনিস হচ্ছে ওই শোটা নিয়ে যদি একটু বলতেন যে কেন ওই শোটা আপনার মনে তার পারফরমেন্সটাই অন্যরকম ছিল। আমি আরেকটা জিনিস দেখছি, এটা আসলে বলা ঠিক না এখানে, এটা কারণ এই যে জাদুকরদের মধ্যে যে ধরনের মানে সম্মেলন হয় অনেকে আমরা পারফর্ম করি, এই জজদা এরা কিন্তু খুব কম পারফর্ম করে না। হ্যাঁ, এর মধ্যে অবশ্য মাইনুল ভাই করতো, এবং জজদা এবং কবির বাইরে দেখতাম ওনারা বাইরে যে ম্যাজিক গুলি করতো এগুলি তারা ধারে কাছে যেত না। এই জাদুকরদের মধ্যে কোনো পারফর্মার হিসাবে কোনো পারফর্ম করে এগুলি ম্যাজিক দেখাতো না তারা। এবং এইরকম যে ম্যাজিক আছে, কিছু ম্যাজিক আমিও জানতাম না যে এই ধরনের ম্যাজিক আছে, নতুন নতুন ম্যাজিক দেখতাম তাদের কাছে। আপনি যদি একটুখানি বলতেন, আসলে আমার মনে একটা জিনিস যে উফাত ভাই বড় ভাই দুজনে অনেক পেশাদার জাদুকর ছিল। জাদুকররা তাদের মানে তাদের রেকর্ড দেওয়া, তারা যে ম্যাজিক গুলো করেন ওটা কখনো তারা বাইরেকে দেখতে দেখাতেন। যেটা আমি একজন ধরুন টানি, যেমন ধরুন আমার খুবই কাছে একজন আছেন, উনি আমার গুরু হাবিব ভাই। হাবিব ভাই আপনি যখন জাদুকর পরিষদে বা জাদুকরদের মধ্যে যে জাদুটা দেখবেন, আমার প্রফেশনাল শো দেখার সৌভাগ্য ছিল একাধিক ভাবে। তো ওনার প্রফেশনাল শো আর ওনার জাদুকরদের শো দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। উনি একটু কমপ্লিকেট ম্যাজিকগুলো জাদুকরদের সামনে করেন, কিন্তু মানে প্রফেশনাল শোতে মানে দেখা যায় সে কতটা ভালো বিনোদন দিতে পারে, এবং আসলে ওইতে শেষ পর্যন্ত ওইটাই ইম্পর্টেন্ট। আমার আপনি হয়তো ওইখান থেকে তারপরে আপনার ওইখানে সময় কি দুজন গুরু ছিলেন, উফাত ভাই জর্জ ভাই দুজনই? না, আমার ছিল, আমি 91 এ পেয়েছি জলিল ভাই, আমি জলিল যিনি এখন অস্ট্রেলিয়াতে আছেন। হ্যাঁ, আমি তখন ক্লাস 9 এ পড়ি, 91 এ। জলিল ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, আমি জলিল ভাইয়ের নাম অনেক আগেই শুনেছি কিন্তু পরিচয় হয়নি তখনও। তো জলিল ভাই সোনারগাঁতে জব করতেন, সোনারগাঁ হোটেলে ওই সময়, এবং ভাড়া থাকতেন আমার খালাতো ভাইয়ের বাসায় বাংলা মোটর। যখন আমি শুনলাম যে বাংলা মোটরের জায়গায় থাকে খালাতো ভাইয়ের বাসায়, তখন আমি নিজে তার বাসায় গিয়েছিলাম। এরপর একটা সম্মেলন হয়েছিল টাঙ্গাইলে 91 সম্ভবত, ওইটাতে গেলাম অ্যাটেন্ড করার জন্য, ওইখানেও জলিল ভাই গিয়েছিল। এবং ওই সময় হ্যাঁ, এবং ওই সময় জলিল ভাইয়ের কাছে দেখছি যে আমরা যে ম্যাজিক করতাম তার চেয়ে অনেক আপগ্রেড ম্যাজিক সে করতো, এবং তার ইনস্ট্রুমেন্ট দেখলাম না, তাকে থাকতাম এত সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট। আপনি কি যদি বলেন কি ইনস্ট্রুমেন্ট ছিল? তার ফুকেন ছিল, আমরা যে ফুকেন ইউজ করতাম এটা এই ফুকেন তা না, না অনেক হাই কোয়ালিটি। আপনার জিনিসপত্র আমি যা দেখি, আমি চাই না আপনি বলবেন নাকি আপনার সোর্স কি, কারণ এটা একটা গোপন, সবাই চায় যে একটু আলো থাকতে। তো আপনার জিনিসপত্র আমি দেখি দেখি তো নর্মাল থেকে একটু অন্য গ্রেডের। এটা হচ্ছে যে আমার গুরু ছিল, সে একটা কথা বলতো, সে বলতো যে তুমি যেই পরিবেশে মিশবা সেই পরিবেশের সাথে কিন্তু অটোমেটিকলি তুমি খাপ খেয়ে যাবে। হ্যাঁ, তো তুমি যদি একটু ভালো পরিবেশে মিশো তুমি অটোমেটিক্যালি নিজেও ভালো হয়ে যাবে, এরকম। তো তুমি যাদের সাথে যেই ঘরানায় থাকবে ওই ঘরানার হয়ে যাবে। তো সেই হিসাবে আমার ম্যাজিকে খুব ক্লোজলি কথা হতো, সবাই তো ম্যাজিকের ফ্রেন্ড যারা আছে ছোট বড় সবার সাথে পরিচয় আছে, কিন্তু ম্যাজিক নিয়ে অতটা কথা হয় না কারোর সাথে। আর কবির ভাই, জলিল ভাই, তারপরে জজদা, মাইনুল ভাই, এদের সাথে যেভাবে ম্যাজিক নিয়ে কথা হইতো এইভাবে অন্যের সাথে কথা হইতো না। আর এদের সাথে কথা বলার কারণে এবং এদের সাথে ম্যাজিক নিয়ে ডিসকাস করার কারণে হয়তো আমি মানে ওদের স্টেজে ওই রকম ম্যাজিক গুলি আমি পেয়েছি আর কি হাতে। কবির ভাই যেমন অনেক সময় বিভিন্ন দেশ থেকে জিনিসপত্র আনতেন। হ্যাঁ, ওনার একটা জিনিস আসলে আমার সংগ্রহ, আমার পরে ওনার যে নিলাম কেনার সৌভাগ্য হয়েছে। তো স্পেশালি একটা মাল্টিপ্লাইং বল সেট, তো ওনার জিনিসপত্রগুলো আসলে কমন না, আনকমন জিনিসপত্র সবসময় রাখতেন। তো এই আর এখানে একটা জিনিস জিজ্ঞেস করি প্রেরণাতে, যে ওই সময় যে আপনাদের জেনারেশনের সাথে, আমি শুধু আপনি না, আমি দেখতে অন্য আপনাদের জেনারেশন যারা আরো আপনাদের আরো ওনাদের যে সিনিয়রদের প্রতি যে সম্মানটা ছিল, আচ্ছা আমার জেনারেশন ম্যাজিশিয়ান খুবই কম, বেশিরভাগ আমার চেয়ে জুনিয়র কিংবা আমার জন্মখানি একটু সিনিয়র। তো এর পরের জেনারেশনে তো ওইটা কম্পারেটিভলি মানে কিংবা আপনাদের জেনারেশনে বা আপনার ঠিক উপরের জেনারেশনটা খুব একটু কম দেখা যায়। হ্যাঁ, তো আপনার কি মনে এখানে কোনো একটা জায়গায় কোনো একটা সুতার কাটা পড়েছে যেটা থাকলে হয়তো আরো ভালো হতো? ম্যাজিকে আসলে যাদের অরিজিনালি আমাদের দেশে প্রয়োজন
যেমন উলফাত কবির, জর্জ ডিক্রুজ, মাইনুল খান, এম এ জলিল। হ্যাঁ, এখন এদের মধ্যে জলিল ভাই আছেন, কবির ভাইও মারা গেলেন, জজদাও মারা গেলেন, মাইনুল ভাইও মারা গেলেন। এরা আসলে খুবই কাছের লোক ছিল, হ্যাঁ খুবই কাছাকাছি সময়ে তারা মারা গেলেন। ম্যাজিকে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, যেমন সবারই কম বেশি সমস্যা থাকে, একটা জিনিস স্টাডি করতে গেলে তার সিনিয়র কারো প্রয়োজন হয়। যেমন আমি যে ধরনের প্রবলেমে পড়ি ম্যাজিক নিয়ে, এটা সলভ করার মতো লোক আমাদের এখানে আমি ওরকম দেখি না। যেমন কবির ভাই, জজদা, মাইনুল ভাই, এদেরকে আমি ফোন করে বললে সাথে সাথে আমি রেজাল্ট পেলাম অনেক সময়, বা যে কোনো জিনিস নিয়ে গেলে তারা তুলে দিত আমাকে ম্যাজিকটা তাদের মতো করে। এই ধরনের এখন আরো এরকম খুব একটা আপনার কি মনে হয় যে আমাদের আমরা যে ধরনের ব্রাদারহুড বলি বা আমরা কি বেশি ভাইয়ের বদলে কি দুলা ভাই এরকম সম্পর্ক শুরু হয়েছে, একটু দূরে দূরে চলে যাচ্ছে আমরা? আমি দেখবো আজকাল যে ইয়াং ম্যাজিশিয়ান ওরা বেশ একসাথে আছে। আমার মনে হচ্ছে অনেকদিন পরে আসলে ইয়াং জেনারেশন, যেটা আসলে আমার চেয়ে অনেক বয়স কম, তো অনেক একসাথে আছে, যেটা আসলে আমি আমার আগের জেনারেশন বা ঠিক আমার পরের জেনারেশনের মধ্যে ওইভাবে দেখি নাই। একসাথে থাকা ভালো, সবাই একসাথে থাকা, সবাই যেমন আমরাও তো অনেক একসাথে ছিলাম, কিন্তু আগের মতো যোগাযোগ নাই কারোর সাথে, কারো খুব একটা ডেইলি যোগাযোগ একটু আসলে আমাদের মনে একটুখানি বাঙালি যেটা হয় দলাদলি করার ফলে একটু ভালোই হয়েছে। তোমার সাথেও ভালো সম্পর্ক, অনেকদিন পরে আজকে তুমি প্রথম বাসায় আসলা, বাসার নিচে এসেছো। এখানে আপনি প্রফেশনাল শুরু করলেন, আপনার টার্গেটটা কি ছিল? মানে এরপরে যে আপনার আব্বা আম্মা কিভাবে দেখলো যে আমার ছেলে জাদুকর হয়েছে? অনেক বাসাতে এটা নেয় না। নেয় না। আমার আসলে শিল্পী হিসাবে এই পর্যন্ত আসা খুব কষ্ট করতে হয়েছে একরকম, কারণ আমার ফ্যামিলিতে বা আমার ফ্যামিলির এর মধ্যে কোনো শিল্পী নেই, কিন্তু আমি অনেক এর মধ্যে বেরিয়ে আসছি, এটা আল্লাহর রহমত। তা আপনি কি স্কুলের যে প্রফেশনাল শুরু করে পরে পড়াশোনার সময় তো আপনি আপনার চালিয়ে যেতাম। তো আপনার এর মধ্যে এই নাম তো প্রেমলাল নাম আসলো, আপনার লাইফে প্রেম আসলো, আপনার মন কি লাল হলো? আমি সবসময় লাল। প্রেমে লাল নাকি অপ্রেমে লাল? দুইটাতেই লাল। আপনি কাহিনী এখন শোনার দরকার নেই, আমরা এটা কাহিনী ওইদিকে ভাবি যাচ্ছে, হাসি দিচ্ছে, আমার মনে হয় ওই কাহিনী আমরা না জিজ্ঞেস করি। তারপর তো বস আপনার এরপর বিয়ে হলো, আমি করেছি 2006 সালে, এবং তারপর তো আপনি কি এই লাবণ্যকে আগেও চিনতেন? না, ফ্যামিলিগতভাবেই হয়েছে। এবং তারপর উনি ইন্টারেস্টেড হলো যে আপনার সাথে ম্যাজিক। তার আগে আমি জিজ্ঞেস করি আপনার এরপর ম্যাজিক লাবণ্যকে ডাকার আগে যে আপনার ডেভেলপমেন্টটা কিভাবে হলো? আপনার যে আপনি যে শুরু করলেন, প্রথমে অনেক ভালো কিছু ম্যাজিক করতেন, দই কাটা করতেন, তারপর মিষ্টি বানাতেন, এখান থেকে আস্তে আস্তে একটা প্রফেশন শুরু অনেক বড় হয়, একটা আধা ঘন্টা অনেক সময় মধ্যে করতে করতে 1 ঘন্টা পার হতো। তো ওই জায়গায় যে প্রোগ্রেশনটা কিভাবে হলো, আপনি কিভাবে আপনার ম্যাজিকগুলো চুজ করলেন? এটা আসলে ম্যাজিক চুজ করা খুব টাফ। যেমন একই ম্যাজিক অনেকে করতেছে, এক একজন কিন্তু এক একভাবে করতেছে, এবং পারফর্ম সবার এক হয় না। তো ম্যাজিকটা হচ্ছে পারফর্মের উপর, ম্যাজিক কিন্তু কোনোটাই খারাপ না। তো তার মধ্যেও যেমন কবির ভাই একটা কথা বলতো যে সব জিনিসই কিন্তু মুক্তা হয় না। হ্যাঁ, তো বলতো এই জন্য যে ম্যাজিক সবই ভালো, কিন্তু তার মধ্যেও মুক্তা খুঁজে বের করতে হবে, যে ম্যাজিকটা ভালো ওই ম্যাজিকটা খুঁজে। আপনি আপনার প্রত্যেকটা স্পেশালিটি থাকে যে এইরকম জাদুগুলো আমি চাই, ওর জন্য ওইভাবে প্রত্যেকটা স্টাইল তৈরি হয়। আপনার কিভাবে আপনি কোন মুক্তা? তো অনেক মুক্তার ভিতরে সব মুক্তা নেন না, এখন কোন মুক্তাগুলো অনেক ম্যাজিক দেখে যেটা আমার ভালো লাগতো ওইটাকে আমি নিতাম, নিয়ে আমি নিজের মতো করে তৈরি করতাম, রুটিন তৈরি করতাম আমার নিজের মতো, সব আমার নিজের মতো করে। আপনি কি এমনি কোনো প্যাটার্ন খুঁজে পান নিজের মতো যে এই রকম জিনিসগুলো আপনার বেশি পছন্দ? সেটা আছে। তারপরে অনেক ম্যাজিকই যেমন আমার নিজের রুটিন করা আছে। আপনি বলতে হবে আপনার কি টাইপের জাদু পছন্দ, তারপর আপনার কয়েকটা আমার ক্লোজ আপ, কনজুরিং এবং ইলিউশন সবই পছন্দ। আমি ইলিউশন কম করি, আছে ইলিউশন করি, আমাদের যে ইলিউশন শো কম, এত বড় একটা খবর যে বাসায় রেখে দিলে একটা ঝামেলা, এবং নিয়ে যাওয়াটা একটা ঝামেলা, অনেকদিন পর প্র্যাকটিস করতে হয়, সব মিলে অ্যাসিস্ট্যান্ট লাগে, কিন্তু তারপরে করি ইলিউশনও করি আমি। তো ক্লোজ আপ, কনজুরিং, ইলিউশন সবই আমার পছন্দ। আর একটা স্পেশাল ওই এই কোশ্চেন স্পেশাল সেগমেন্টের জন্য আমরা রেখে দিব যে আপনি এই কোশ্চেন জিজ্ঞেস করা। তারপর কিন্তু আপনি এটা শুধু বলবেন ওপেনার আর ক্লোজার,
যে কিভাবে নেন একটা জাদুর শো। আপনার আমার মনে আছে একবার আপনার সাথে আমি আসলে একবার স্টেজ শেয়ার করেছি, ঠিক স্টেজ শেয়ার না, আমি একটা স্টেজে আপনার একটা স্টেজে ফ্যান্টাসি কিংবা আপনি যদি না আমাকে আপনি একবার আমরা প্রাণের শো করতে গেছিলাম ঈদের পরে। এটা কি একসাথে করছিলাম? একসাথে না, আপনি একটা স্টেজ আমরা একটা স্টেজে, বাট স্টেজ গুলো কাছাকাছি, দুইটাই ফ্যান্টাসি ইউনিভার্সের মধ্যে, দুইটাই প্রাণে। একটা আপনি অল টাইম থেকে আসছেন, আমি প্রাণের অন্য একটা কিছু। আচ্ছা আচ্ছা। আমার মনে হচ্ছে অনেক গরম ছিল, কোথায় করছিলাম এটা ফ্যান্টাসি? ফ্যান্টাসি কিন্তু রাত্রি আপনার গাড়ি চলে আসছিল, তারপরে একটু ঘন্টা একটা শো করে শাকগুলো আমি পারতেছি না, এত গরম আমি করবো এখানে, আর আমাকে যা বলছি ওটা তো না, আমি এরকম করে পরে আপনি পরের দিন থেকে আসেন ভাই। হ্যাঁ গরম ছিল, এটা মনে আছে। ওই টাইপের শোগুলো আসলে একটা দিনে অনেকগুলো শো করতে হয়, সময় 4টা 5টা এরকম করতে হয়, তো এটা একটু কষ্টকর কাজ ছিল। এটা এবং বহু বছর আমার মনে হয় এটা প্রায় 10 বছর আগে। তো আপনি ওই সময় দেখছেন, আপনি যে ডায়েরি লিখে রাখেন, যে আপনি বলছেন যে আপনি কোন শো কবে করছেন, আপনি একটা ডেট দিয়ে ডায়েরি লিখে রাখেন। তা আপনি তো আপনি কিভাবে প্রথম ম্যাজিকটা শেষ ম্যাজিক কিভাবে পেয়েছিলেন? এটা আমি একটা কমন আপনার বার্থডে ম্যাজিক এক ধরনের শো করি, গেট টুগেদার এক রকম শো করি। আপনি একবার বার্থডে ম্যাজিকে প্রথমে কি ম্যাজিক করেন? বার্থডে ম্যাজিকে অনেক সময় এই খালি একটা কিছু দেখিয়ে ওটা থেকে বার্থডে হ্যাপি বার্থডে প্রোডাকশন শেষ করি। তারপরে শেষ করি বিভিন্ন ভাবে, যে বার্থডে গার্ল বা বার্থডে বয় থাকে ওদেরকে নিয়ে ম্যাজিক করে শেষ করি, অথবা এই গুড নাইট বা গুড বাই এরকম একটা কিছু প্রোডাকশন। তাহলে আমার যদি কেউ আসলে প্রফেশনাল জাদুর কিছু অ্যাড্রেস চাই, এখানে একটা বড় অ্যাড্রেস একটা প্রোডাকশন করে সবার দৃষ্টি আনেন, শেষ করেন আপনি শেষ মেইন যে বার্থডে চাইল্ড বা বার্থডে যে শিশুটা ওকে ইম্পর্টেন্স দেন, কিন্তু ওরা বিদায় দেন যে টাটা গুড বাই। এবার আপনি শেষ করবো না, আপনি বলেন এরপর আপনি কর্পোরেট শুধু একইভাবে শুরু করেন নাকি তো ওইটাকে আপনি অফিসের বসকে দিয়ে শেষ করেন? কর্পোরেট শুধু আবার ওরা একটু দিয়ে দেয়, মানে থিম দিয়ে দেয় যে কি টাইপের ম্যাজিক হবে বা ওটার উপরে আমরা করি, এবং অনেক সময় বইলা দেয় যে এরকম ম্যাজিক করবে না, কিন্তু ডাইরেক্ট বলে দেয়। আপনার কতদিন পরে মনে হলো যে না আমি এখন একটু পরিপূর্ণ জাদুকর, মানে আমি সূর্য প্রথম দিকে তো শিখতে থাকি একটা টাইপ মনে হয় যে আমার এখন আমি একটা স্টেবল পজিশনে, যদি আমার দর্শক চেনা না হয়, চেনা দর্শক হলো একটা খুবই বড় সমস্যা, এবং জাদুগুলো চিনে, কিন্তু আমি সেরে যেতে পারবো একটা ভালো শো করে পরিপূর্ণ জাদুকর আমি হয়ে গেছি, এটা আপনার কবে মনে হলো? আসলে এটা এখনো মনে হয় না পরিপূর্ণ জাদুকর হইতে পারি নাই, কারণ শিক্ষার কোনো শেষ নাই, এটা একটা। আর আমি যতদিন বেঁচে থাকবো ছাত্র হয়েই বেঁচে থাকতে চাই ম্যাজিকে, হ্যাঁ, কারণ শিক্ষার কোনো শেষ নাই। আর ম্যাজিকটা এমন একটা জিনিস, এটা আর্ট, একই ম্যাজিক বিভিন্নভাবে দেখানো যায়, আর এটা যত প্র্যাকটিস করবে তত নতুন নতুন জিনিস বের হবে। এই জন্য আসলে নিজের এখনো পরিপূর্ণ এরকম তো হয় একটা শোয়ের পর মনে হয় যে আজকে শোটা আমি সবকিছু ঠিক আছে, ভুল হয় না, পেশাদার জাদু করা জানি না, ভুল তো হয়, ভুলকে পাত্তা দিলেই শোটা ভুল হয়, একটা জিনিস কি ভুল হয় অনেকেরই, আমি দেখছি। কিন্তু এই যে এই জিনিসগুলি আমি জজদার অনেক শো দেখছি, জজদা স্টেজে একটা জিনিস ফল্ট করছে, সে পুরাটা মেকআপ দিয়ে দিচ্ছে, দর্শক বুঝতেই পারে না এই জায়গায় তার ফল্ট হয়েছে। এই জিনিসগুলি আমি জজদার শো দেখে শিখেছি। নিজের অবজারভেশন হ্যাঁ, না দর্শক বুঝতেই পারে না যে এটা সে তার ফল্ট হয়েছে, সে অভিনয়ের মাধ্যমে এটা কি করছে, ট্যাকেল দিয়ে দিচ্ছে। এবং জজদার কাছ থেকে এই ধরনের অনেক কিছু শিখছি, এবং পরবর্তীতে যখন বললাম জজদা এই জিনিসটা আপনার কাছ থেকে আমি শিখছি, বলে তাই নাকি, খুব খুশি তো তার কাছ থেকে কোনো কিছু। আমার জন্য মনে হচ্ছে আমি একবার মনে হয় ইয়ার খান ভাই, আমি এক বড় অফিসে গেছি, ওই সময় ওনার কাছে অনেক ভিডিও আছে, আমার পিছনে একটা ভিডিও দেখার খুব ইচ্ছা, জর্জ ভাই একটা এই ভাই টুফার করতেন, এটা হচ্ছে চাইনিজ বোল, চাইনিজ রাইস বোলের ম্যাজিক করছেন, এবং আমি যেটা শুনছি আঙ্কিল থেকে জর্জ ভাই একজন মানে জেনুইনলি একজন ফানি ম্যাজিশিয়ান ছিলেন, মানে শুধু উনি নিজেই উপভোগ করতেন, এবং আমি শুধু সামান্য পার্থক্য দেখছি, ওটুকু দেখি আমার মনে হচ্ছে যে যে উনি আসলে স্টেজ ওনার পার্সন কিরকম হতে পারে, আমার কিন্তু দুর্ভাগ্য যে ওনাকে স্টেজে দেখার সৌভাগ্য হয় না। আপনি যদি একটু বলতেন জজদা আসলে ম্যাজিক করার আগে স্টেজে নামলে স্টেজ অন্যরকম একটা অবস্থা হয়েছিল, সে নামা মানে বিরাট ব্যাপার ছিল। হ্যাঁ, দর্শক নৈরাচির অবস্থা, যে দর্শক ঘুমাইতেছে কিছুই ভালো লাগতেছে না স্টেজে, জজদা নামার পরে সে সজাগ হয়ে যেত,
এরকম একটা ব্যাপার ছিল। আর প্রতিটা ম্যাজিক তার কাছে ফুটে উঠতো অন্যরকম। আপনি কয়েকটা ম্যাজিক যদি বলতেন, কি কি ম্যাজিক করতেন, নাকি কমন যেটা আপনি কমন ম্যাজিকও করতেন, মানে তার কাছে আমি অনেক ম্যাজিক খুব ভালো দেখেছি। এই মঙ্গল জম্বি যাকে বলে, এটা তার কিছু স্পেশাল মুভ দেখছি যেটা আমি অন্য কোনো জাদুঘরদের কাছে এখন পর্যন্ত পাই নাই। অনেক জাদুঘরের শো দেখছি, বাট এই জিনিসগুলি পাই নাই। তারপরে ওই যে চাইনিজ লিঙ্কিং রিং, চাইনিজ রাইস অ্যান্ড বলস, এগুলি খুব ভালো করতেন। লিঙ্কিং রিংটা সম্ভবত কবির ভাইয়ের কাছ থেকে উনি তুলছিলেন। ডাইভ হারমানের একটা রুটিন ছিল, সিক্স রিং রুটিন। এটা আমি কবির ভাই এবং জজ দাই দুজনকেই দেখছি করতে। ভালো বন্ধু ছিল। এবং যদি বলি যে ওদের জামাটা, আপনার জামাটা যেমন একটুখানি, মানে এটার অতটা না, মানে কবির ভাই এবং জর্জ দুজনের জামা, জর্জ ভাই জামাটা মনে করে একটা কোট, কিন্তু দেখলেই মনে হয় আমি একটা ওই যে পুরোনোকালে একটা ক্লাবে গেছি। হ্যাঁ, কবির ভাই অনেক সময় কবির ভাইয়ের জামা চেঞ্জ হতো। উনি এক সময় ফুল একবারে ব্ল্যাক স্যুট পরে আসতেন, অনেক সময় একটা লাল কোট পরতেন, কিন্তু আমার শুধু জর্জ ভাইয়ের কথা মনে হয় একটা ব্ল্যাক স্যুট পরতেন, ব্ল্যাকের মধ্যে ফুল সোনালি কিছু। হ্যাঁ, অনেক রকম করতেন। তো তার মানে এই দুইজনের প্রভাব অনেক। এবং আমি মনে হয় যে জর্জ ভাইয়ের প্রতি আপনার একটা খুবই বড় ভালোবাসার জায়গা, এবং আজকে যে আমরা একটা কথা না বললেই নয়, যে আজকে যে আমরা বার্থডে শো আপনি বিভিন্ন জায়গায় শো করতেছি, এটা কিন্তু প্রথম আরম্ভ করে উলফাত কবির, জস্তা, আর এরপরে মাইনুল ভাই, এই তিনজন। হ্যাঁ, তারপরে যখন পরবর্তীতে যে জলিল ভাই আরম্ভ করে। আর জলিল ভাইয়ের ম্যাজিক স্পেশালিটি ছিল তখন সবার থেকে একটু ভিন্ন ছিল। আবার জলিল ভাইয়ের একটা ছিল, পারফর্মেরও ভিন্নতা ছিল সবার থেকে। সেটা ছিল সে কথা বলতো কম, খুব ছোট সুন্দর করে, কিন্তু ম্যাজিক করতো সুন্দর সুন্দর, খুবই সুন্দর। এবং এক কথায় মানে ওই সময় এরকম ম্যাজিশিয়ান আমি পাই নাই। স্টেজ শট আমি অনেকে খুব কম স্টেজে দেখেছি, কিন্তু স্পেশাল একটা এক্সট্রা আলাদা পার্সোনালিটি আছে। হ্যাঁ, সামনে করে আসে যে না, এটা তো কি জানি আগে যখন করতো। হ্যাঁ, তখন তারপর আপনি এই কফি শোর পর যে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পরে আপনার কি শোতে কোনো চেঞ্জ আসলো? বিয়ে করার পরে কিছুটা তো চেঞ্জ আসছে। বিয়ে করার পরে তো লাবণ্যকে নিয়ে আপনি কি আমাদের সাথে একটু প্রেমের আপনি যদি একটু আসতেন, আমি আমি এদিকে যাই, আপনার বর্তমানে কি করছেন করি। আচ্ছা, আপনি আপনার বিয়ের পরে আপনার যে এক জাদুকর বিয়ে করলেন, তারপরে কি এটা কি একটু মানে মনে হয় না যে একটা যে লোক পেশাগত হয়ে মিথ্যা বলে, আপনি একটা লোককে বিয়ে করলেন, এটা একটা রিস্কের ব্যাপার হয়ে গেল। না, অ্যাকচুয়ালি রিস্ক না, প্রফেশনটা একজন এক এক পার্সপেক্টিভ থেকে দেখে। আপনি যদি এটাকে এখন মিথ্যা মনে করেন, অ্যাকচুয়ালি এটা তো মিথ্যা। আপনি এটা হচ্ছে পুরোটা সায়েন্টিফিক মেথডের মাধ্যমে চলছে। তারপরে আপনি মানুষকে এন্টারটেইন করছেন সামহাউ। হ্যাঁ, এখন এন্টারটেইনটাকে আমি তো মিথ্যা বলতে পারবো না। অবশ্যই তারা এটা দেখে, আমি তো ফার্স্টে এভরিথিং অ্যাস্ট্রাইজড মি সো মাচ, আমাকে সবকিছু খুব সারপ্রাইজ করে। তো আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, আমার একজন ম্যাজিশিয়ানের সাথে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি কি এটা আগে ওনার শো দেখেছেন? না না, আমি তখন শো দেখিনি। ওর সাথে যখন আমার বিয়ে হয়, তখন আমি এসএসসি দিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তো তখন তো আমিও ছোট, তোর সাথে যেতাম সব জায়গায়, স্টেজ শোতে যেতাম। আমার ভাইয়া একদিন আসলো, বলে তোর জন্য একটা পাত্র দেখছি, ইয়ে ম্যাজিক শো করে, তোর সাথে স্টেজে, তোর স্টেজে যেতে হবে। আমি না না যেতে পারবো না, খুব শাই ফিল হবে। এখন আমি বললাম তাকে। তারপরে যখন আসলাম, একদিন হঠাৎ বিয়ে হয়ে গেল আমাদের, দেখতে এসে হঠাৎ বিয়ে হয়ে গেল। বিয়েটা যে হইলো কেন, এটা কি কোনো ফটো কিনে আসলো, আপনি চুজ করলেন? ফটো কি ছবি দেখালো? ফটোর নাম কি ছিল? পাখি ভাই? এটা ওর ভাইয়ের সাথে করেছিল। আপনার ভাইয়ের নাম পাখি ভাই? না না, আমার ভাই তো বিজনেসম্যান। তো ভাইয়ের সাথে ও আমাদের হচ্ছে, আমার বাবার হচ্ছে গার্মেন্টস বিজনেস, কাপড়ের ব্যবসা। তো ওখানে ও গেল, একদিন কথা হলো ভাইয়ার সাথে। এমনি গেলেন নাকি? না, ওর ড্রেস, তারপরে কাপড় টাপড় কি দেখছি, তখন ভাইয়ের সাথে কথা হলো বিশাল সেন্টার এখানে। তো বললো যে ও বললো হয়তো যে এরকম বলেছিলে যে আমার আনমেরিড, লুকিং ফর আ গুড ব্রাইড, এরকম সামথিং বললো। কিরকম ইয়ে ছিল আপনি যে বিয়ে করবেন বস? আপনি কিরকম, আপনার মানে কি কি আপনার চাহিদা থাকে অনেক সময়, অনেকে আপনার আমি কিরকম চাহিদা ছিল? চাহিদা তো আল্লাহর রহমতে সেরকম ছিল, এরকম পেয়েছি। তবে যেমন এই গ্রামের বাড়ি বলতে মাদারীপুর পাচ্ছিল আর কি, পরে দেখা গেল মাদারীপুর।
মানে এটা বলতে হয় যে আসলে আমি কিন্তু আপা যে প্রেমলাল ভাইয়ের যে বই প্রতি এত ভালো, এটা কিন্তু খুব অনেক খুব কমই দেখি আসলে। এবং ওই যে এখনো যে সবসময় ওই ছবিতে, তারপরে যে মাই কুইন এরকম ফেসবুকে মাঝে মাঝে পোস্ট দেন, তো এটা আসলে খুবই ভালো লাগে দেখতে, যে যে বোঝা যায় যে প্রেমলাল ভাই কত মানে সুখী আপনাকে পেয়ে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা হ্যাপিলি অনেক বছর অতিক্রম করছি। আল্লাহর দরবারে শুকরিয়া, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আরো অনেক করবেন। হ্যাঁ আপনার কখনো কি এই গলা কেটেছে জাদুর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকবার বিটিভিতে 2বার করেছি, তারপরে বিটিভিতে শিল্পকলায় করলাম, তারপরে আর্মিতে একটা প্রোগ্রামে করলাম। তো সেখানে আর্মিতে যখন আমার গলা কাটার ওই সটা দিয়ে কাটতে উদ্যত হলো, তখন উনি বলছেন আমার ওয়াইফ হলে তো কোনো দিনও রাজি হতো। একজন আর্মির মেজর স্টেজে ছিলেন, বলতেছে। উনি বলছিলেন ওরাও পাঠিয়ে দিত যে ভাই এই গলাটাও কেটে দেন। কিন্তু আপনার কাছে কি, আপনার তো একটা টাইমে দর্শক হিসেবে হয়তো জানেন, আপনার এই শো করার পরে কি মনে হলো যে জাদুটা, মানে আপনি আলাদা করে কি দেখলেন? অ্যাকচুয়ালি জাদুটা একটা আর্ট, এটা আপনি যদি সুন্দরভাবে উপস্থাপনার মধ্যে, আপনি খুব ছোট জাদু অনেক সুন্দর উপস্থাপনার মধ্যে দিয়ে আপনি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এটার মধ্যে আপনি অনেক মেসেজ দিতে পারবেন, আপনার দেশের জন্য হতে পারে, সেটা একটা পরিবেশের জন্য হতে পারে, আপনি বিভিন্নভাবে আপনার ম্যাজিকটাকে উপস্থাপন করতে পারেন। আমি এটা দেখলাম, এটা খুব একটা সম্ভাবনাময় শিল্প, এটাকে আপনি অনেকভাবে ফুটিয়ে তুলতে পারেন। আর প্রিন্সলাল ভাইয়ের ম্যাজিকের স্পেশালিটি আপনি তো সব থেকে কাছে দেখেছেন, আপনার কাছে কি মনে হয় তোমার ম্যাজিকের স্পেশালিটি কি? আপনার ওনার ম্যাজিক মানে স্পেশালিটিটা তো অবশ্যই আমার কাছে তো অ্যাজ এ হাজবেন্ড, নট অনলি অ্যাজ এ হাজবেন্ড, অ্যাজ এ ম্যাজিশিয়ান অলসো হি ইজ এ ভেরি গুড ম্যান। নট অনলি গুড ম্যান, ওনার পারফরমেন্স ও আমার কাছে ভালো লাগে, আমি খুব পছন্দ করি ওর ম্যাজিক পারফর্ম যে করে, সেটা আমার খুব ভালো লাগে। ফ্ললেস, আমার কাছে ফ্ললেস অনেক ক্ষেত্রে মনে হয়, যেমন আমি আর অনেক ম্যাজিশিয়ানেরটা দেখি, দেখা যায় যে অনেক ট্রিক আমি নিজে বুঝতে পারছি, আমি তো অতটা পারফেক্ট ম্যাজিশিয়ান নই, ওর সাথে থেকে শিখেছি যেটা। আমি একটা কথা এই পাশ থেকে জিজ্ঞেস করবো, আপনার যে এত বছর বিয়ে হয়েছে, আপনি কি কোনো কথা আছে যেটা আপনি প্রিন্সলাল ভাইকে এখনো বলেন নাই, মানে একটু মানে এই দিন তোমাকে বেশি ভালো লেগেছিল এরকম কিছু? আমি আসলে এটা কখনো এরকম হয় নাই যে এই সামনাসামনি ইন্টারভিউ না, সবসময় দেখা যায় যে আরেক জায়গা থেকে অনলাইন নিতাম। আপনারা বলতে গজলের সমস্যা নেই, প্রিন্সলাল ভাই শিওর বলবে। হ্যাঁ, এমন অনেক হাজবেন্ড ওয়াইফের মধ্যে এমন অনেক মুহূর্ত আসে, সুখে দুঃখে মিলিয়ে একটা জীবন, দেখা যায় যে অনেক হার্ডেলস ডিল করতে হয়। তো অনেক সময় সে আমার পাশে থেকেছে, তখন মনে হয়েছে না সত্যি এই লোকটা আমার পাশে একদম পারফেক্ট একটা মানুষ আল্লাহ পাঠিয়েছে। আপনার কি কখনো আপা এরকম কোনো এরকম হিংসার মতো কাজ হয়েছে যে আপনার যে অনেকটা প্রিন্সলাল ভাই মেয়ে ফ্যান এসেছে, এরকম হয়েছে কখনো যে আপনার সামনে বলছে লাল ভাই একটা ছবি তুলি, ভাইয়া একটা ছবি তুলি, এরকম কিছু এরকম হয়েছে হ্যাঁ, কখনো? এরকম তো এখনো তো ও যখন পারফর্মের জন্য তো আর লোক লাগে, হেল্পের জন্য, অ্যাসিস্ট করার জন্য তো কাউকে ডাকতে হয় না। আমার কখনো এরকম জেলাস ফিল হয়নি, কারণ আমি জানি আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, এবং আসতেই পারে ম্যাজিকে তো অবশ্যই আপনার একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, ইন্টারঅ্যাক্ট না হলে তো ম্যাজিকটা হবে না, সেক্ষেত্রে আমার আপনি আপনি কিছু বলতে চান আপনার ওয়াইফকে যে আসলে আপনার ম্যাজিক কি কোনোভাবে চেঞ্জ হয়ে গেছে, যে আগে তো একা করতেন এখন যে দুজন? হ্যাঁ, এখন অনেক ম্যাজিক আছে, মানে ডুয়েট করতে হয় এরকম, তখন তো ওকে লাগেই, একসাথে ম্যাজিক করি, তো অনেক চেঞ্জ হয়েছে ম্যাজিক তো। আর ম্যাজিক, একটা ম্যাজিক হাতে পাওয়ার পরে 6 মাস পরে অটোমেটিক্যালি কিছুটা চেঞ্জ হয় পারফর্ম। এটার তবে একটা কথা না বললেই নয়, যে আজকে যে আমি প্রেমলাভ হিসাবে যে এখানেও বসেছি এবং বিভিন্ন জায়গায় শো করি, এটা আল্লাহর রহমত এবং জজ বিপ্লুস, উলফাত কবির, এম এ জলিল, মাইনুল খান, এই 4 জনের অবদান, এই 4 জনের তৈরি এই প্রেমলাভ। আপনার কি মনে হয় যে পেশাদার জাদুকরের কি কি লাগে আসলে, মানে কি মানে আপনার কি অ্যাডভান্টেজ? আপনি তো এবং আমি আমার ক্ষেত্রে আমার ট্রেনিং অনেকটাই হয়েছে, আমার যে ওস্তাদ ছিল মাইনুল খান, আমি ওনার সাথে অনেকবার অনেক সাথে গিয়েছি তো ওনার অ্যাসিস্ট্যান্ট, আসলে ওনার অ্যাসিস্ট্যান্ট লাগতো না, বাস আমি অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়েছি, বাট আঙ্কেল অ্যাসিস্ট্যান্ট লাগে না আসলে। তো ওই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হচ্ছে যে শুধু আঙ্কেল যে আমাকে হাতে ধরে জাদু শিখেছে শুধু ওইটা শুধু না, মানে শোতে গিয়েছি, এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য একটা বড় শিক্ষা ছিল। তো আপনার ক্ষেত্রে আপনি একজন পেশাদার জাদুকর হতে চাই, কিন্তু এখন ভালো গুরু পায় না ওরকম। আপনার কি মনে হয় যে কোন
কি কি গুণ আপনি মানুষের থেকে নিয়েছেন, আর আরেকজনে কি কি জিনিসটা মাথায় রাখা উচিত যদি সে একজন পেশাদার জাদুশিল্পী হতে চায়? মানে আসলে তো একজন যদি আমাকে টাকা নিয়ে ভাড়া করে, তো টাকাটা এর একটা দাম থাকে, তার টাকাটা উসুল করতে সে যেন মনে করে যে আমি টাকাটা একটা দিয়ে ভালো কাজ করেছি। মানে এরকম আমি হোপফুলি আপনি বুঝতে পারছেন কি বলছি। তা আপনি কি আমাদের আপনার সেই রহস্য একটু বলবেন? পেশাদার ম্যাজিক করতে গেলে তো আসলে অনেক কিছুই চিন্তা করতে হয়, যেমন কোথায় করব, দর্শক কারা, সবকিছু চিন্তা করে মানিয়ে নিয়ে আমার ড্রেস আপ কেমন হবে, সবকিছু নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হবে কিনা, জাদুর সাথে আসলে অনেক কিছুই জড়িত। আর আরেক কথায় বলতে গেলে এই যেমন আর্ট, ম্যাজিক একটা আর্ট, কলা। এই ম্যাজিক কিন্তু যেমন অভিনয়, তারপরে যারা অভিনয় করে কিন্তু ম্যাজিক কিন্তু সবকিছু মিলিয়ে একটা আর্ট। ষোলো কলা বলতে যেটা বোঝায় ওটাই হচ্ছে ম্যাজিক। এক কথায় ম্যাজিক করতে গেলে সবকিছু জানতে হবে, তো আমরা তো আসলে ওইভাবে সবকিছু জানি না, শুধু ম্যাজিকটাই মোটামুটি করতে পারি। আপনি আরেকবার আসলে আমি আপনি আমাকে একটু আরেকটু ক্লিয়ারলি বলেন যে পেশাদার জাদুকর হতে গেলে মানে বাকি জাদুকরদের থেকে তো কিছু তার এক্সট্রা অ্যাডভান্টেজ লাগবে, মানে একটা ধাপ উপরে উঠতে হয়, বা তার কি কি চিন্তা মাথায় রাখতে হয়? এটা তো একটা শো করতে গেলে বললামই একটু আগে, না, যে আর ভালো করে বলেন। দর্শক, তারপরে পরিবেশ পরিস্থিতি এবং ড্রেস আপ, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ম্যাজিক কি করতে হবে ওই পরিবেশে, এগুলি সবকিছু তার খুব খেয়াল করে করতে হবে। লাভলি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কি প্রেরণ ভাইকে লাস্ট কিছু সময়ের জন্য পেতে পারি? লাভলি আচ্ছা, আপনার আমার লাস্টে আমি আসলে একটা এই একটা যেটা যার থেকে আপনি সংগঠক হিসেবে কাজ করেন, আপনাদের কি কোনো প্ল্যান আছে এর মধ্যে যে কেন করেন সংগঠক হিসেবে? এটা কি জাস্ট যে ব্যবসায়ী থাকতে সাথে আপনার নিশ্চয়ই থাকতে ভালো লাগে, এটা একটা নিশ্চয়ই একটা সবচেয়ে বড় রিজনটা। আর আরেকটা হতে পারে যে ইস্যু আছে যে আপনি যেহেতু এই শিল্প আপনার অনেক শান্তি দিয়েছে, আপনি ওর জন্য কি করতে চান, আপনি তো আপনাদের প্ল্যানগুলো আপনি 3টা সংগঠনের সাথে আছে, আপনি আইবিএম এর সাথে আছে, আইবিএম উইং 2 এবং 5, ওইটার মনে হয় আপনি কিছু অর্গানাইজিং সেক্রেটারি, ম্যাজিক ফেডারেশন, যেটা মানে ধরা হয়েছিল সবকিছু, এটা আমরা আসলে যেটা সম্ভব এখনো হয় নাই, ওইটার অর্গানাইজিং সেক্রেটারি, জাদুকর পরিষদ, যেটা আমার কাছে মনে হয় এখনো সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাব বাংলাদেশের, সবচেয়ে চালু ক্লাব বলা যায়, যেগুলো অতটা অ্যাক্টিভ না আসলে। তো ওটার আপনি ভাইস প্রেসিডেন্ট, মানে খুবই বড় ইয়ে। তো আপনাদের আসলে কি প্ল্যান, বা আপনাদের এত বছর ধরে আমি বলবো যে অতটা যে সফল হচ্ছে তা না, স্পেশালি আপনাদের 3জন মেন্টর, মিলু ভাই ছাড়া যে 3জন মেন্টর, ওনারা মারা যাওয়ার পরে তো আমাদের ক্ষেত্রে কিরকম একটা অবস্থা, যেটা কিভাবে বলি যে অনেকটা ওই যে অনাথ হাতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, কারো কোনো কাজ হচ্ছে না। জাদুকর পরিষদ, ম্যাজিক ফেডারেশন, আইবিএম এগুলি আসলে কাজ করে যাচ্ছে জাদুটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় আর উন্নত করা যায়, যারা জাদুকর আছে এদের যেন শো আর উন্নত হয়, সবকিছু মিলিয়ে। এবং আমাদের দেশে অনেকেই কিন্তু এখন আমি বলছি স্পেসিফিক প্ল্যান কি আছে হ্যাঁ করা হচ্ছে। আমরা কি একটা জাদু দেখতে পারি এর মধ্যে? হ্যাঁ দেখা যায়। আচ্ছা, আমি এখন যে জাদুটা দেখাতে পারি, আচ্ছা আমার কাছে একটা ছোট্ট বক্স আছে খুব সুন্দর, এবং এখানে একটা সোর্ড আছে। কিন্তু এই ম্যাজিকটা দেখাতে গেলে একটা কার্ডের প্রয়োজন হবে, যেমন এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স, বা কোনো ব্যাংকের কার্ড, ক্রেডিট কার্ড, এই ধরনের কোনো কার্ড। তো আমার কাছে এই বক্সটা আছে, কার্ডটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তোমার কাছে কোনো কার্ড হবে? আমার কার্ড দিয়ে করতে পারবেন না? জি, দেখি চেষ্টা করে। হ্যাঁ একটা ব্যাংকের কার্ড, তাই না? খুব সুন্দর। আগ্রহটি রেডি না, ব্যাংকের কার্ড পাওয়া যাবে না, এটা তো খুব দরকারি তোমার, তাই না? এটা নষ্ট হলে সমস্যা নেই, আপনি টাকা দিয়ে দিলে সমস্যা নাই। আচ্ছা আমি এটাকে এই এটার ভিতরে রেখে দিচ্ছি। হ্যাঁ, এবং এটাকে আমি ছিদ্র করে দিলাম, এই কার্ডটাকে স্ল্যাশ করে দিলাম। কেন? এটাকে এমনিতে কার্ডটাকে আমি ড্যামেজ করে দিলাম একদম। হ্যাঁ, এবং তুমি হয়তো ভাবতে পারো কার্ডটা হয়তো ভিতর দিয়ে অন্যদিকে চলে গেছে, দেখো
কার্ডটা কিন্তু পুরোটা ভেতরে আছে। হ্যাঁ। আমরা আপনি ক্যামেরা এখানে দেখান যে আসলে একটা কার্ড ছিল যেটা একটা হ্যাঁ, কার্ডটাকে আমি কেটে দিলাম। এই কার্ডটা বোধহয় আর কোনো কাজে আসবে না এখন, তাই না? এমন না যারা খুব বেশি টাকা পয়সা আছে তো আসলে খুব বেশি কাজে আসতেও না। এটা আসলে আমার ব্যাংক থেকে আবার একটু চেঞ্জ করে নিয়ে ও না, কার্ডের তো কোনো ক্ষতি হয়নি, কোনো রকম ড্যামেজ বা কিছু নেই। আমি যে ভাবছি আপনি মনে কোনো কারণে আমাকে অপছন্দ করেন ওই জন্য ক্ষতি করার ট্রাই করছেন, মানে আমি দেখতে যেটা একটা খুবই সাধারণ কার্ড আর এটা আসলে কোনো ড্যামেজ হয়নি। আচ্ছা এখানে সাদত ভাই তো এই সাদত ভাই হচ্ছে মাই ফেভারিট ম্যানি শেয়ারের হোস্ট আছে বর্ষা বাদ আমার সাদত ভাই খুবই ভালো একজন মানুষ এবং সাদত মামুন না? সাদত হ্যাঁ। জি তো আর ওই যে কি প্রপার ব্যাটসম্যান সাদত ভাই না, আচ্ছা ঠিক আছে ওটা হচ্ছে আচ্ছা ওটা হচ্ছে হয়তো উনি বলছেন যে একই সাদতের সঙ্গে মাঝখানে একটা ব্রেক দিয়েছিলেন যাদের অনেকদিন আগে, তারপর আবার খুবই সুন্দরভাবে ব্যাট করেছেন এবং আমার কাছে ওনার যে জিনিসটা খুবই ভালো লাগে সেটা হচ্ছে যে উনি সবসময় অনেক নতুন জিনিসপত্র ট্রাই করেন এবং অনেক কিছু অ্যামেজিং জাদু আমি ওনার কাছে দেখি, যেটা ওনাকে দেখলে বোঝা যায় উনি হয়তো সবসময় তো প্রফেশনাল ম্যাজিক করেন না, কিন্তু ওনার যে ভালোবাসা জাদুর প্রতি এটা আমি মানে খুবই হয়তো আমি মাত্র শুনলাম অনেকদিন খোঁজার পরে, তারপর দেখি ওটা সাবস্ক্রাইব করছে। এখানে জাদুশিল্পী সাধন দাস, উনি সাধন ভাই আমার টাঙ্গাইলের টাঙ্গাইল, হ্যাঁ, সাধন ভাই টাঙ্গাইলের তো খুব ভালো ছিল, আসছে অনেকবার আমার এখানে। তাছাড়া আমরা ভালো যদি ম্যাজিক করে। আপনার কিছু স্পেশাল আসলে একটা আমাদের সময় প্রায় শেষ, আসলে আমার ইচ্ছা ছিল 1 ঘন্টার মধ্যে করার। আমরা কিছু কোশ্চেন করি এবং আপনি কোশ্চেনগুলোতে খুব বেশি সময় চাবেন না। এখানে কয়েকটা জিনিস আমাদের অলরেডি বলা শেষ। আপনি প্রথম কিভাবে ম্যাজিক কি ভালোবাসেন? প্রথম তো ওই যে বললাম, ছোট থাকতে সামনাসামনি শো দেখলাম একটা, তারপরে টিভিতে ম্যাজিক দেখে ম্যাজিকের প্রতি অটোমেটিক্যালি আকৃষ্ট হয়ে গেছে। আপনি বাকি শিল্প গান নাচ এগুলো বাদ দিয়ে ম্যাজিক কেন বেছে নিয়েছেন? ম্যাজিকটা আসলে খুবই ভালো লাগতো, অন্য সবই ভালো লাগে কিন্তু তার মধ্যে ম্যাজিকটাই বেশি ভালো লাগতো, এই জন্যই ম্যাজিকটাকে। ম্যাজিক দেখে আপনার মানুষকে অবাক করতে বেশি ভালো লাগে নাকি নিজে নাকি মানুষের হাত তালি পেতে বেশি ভালো লাগে? আমি তো এটা ভুলভাবে বলছি, এটা হচ্ছে একটা ভালো ম্যাজিক পারফর্ম করতে আপনার কোনটা বেশি ভালো লাগে, নিজের করাটা নাকি দর্শকের আনন্দ? দুইটাই ভালো লাগে, নিজের করাটাও ভালো লাগে যদি ভালো করতে পারি, আর দর্শককে আনন্দ দিতে পারলেও ভালো লাগে, দর্শকের করতালি করলেও ভালো লাগে, সবই ভালো লাগে। দেশ বিদেশ মিলিয়ে আপনার পছন্দের 5 জন জাদুকর কে? আমাদের দেশের হচ্ছে জর্জ ডিক্রুজ, উলফাত কবির, মাইনুল খান, হেমেজুলি, আর বাইরের অনেকেই আছে। আপনি আসলে 4টা নাম বললেই ঠিক, আপনি আরো 4টা নাম বলতে পারবেন দেশের বাইরের বাইরে। বাইরের আছেন ডেভিড কভারফিল্ড, তারপরে ডগ হিনিং মারা গেছেন, তারপরে আছে আপনার অ্যাওয়ার্ড মরিস, উনি আসছিলেন আমাদের দেশে 88 সালে বোধহয় সম্ভবত, তখন IBM এর প্রেসিডেন্ট ছিলেন। তারপরে লুই ট্যান, তারপরে আরো কিছু ম্যাজিশিয়ান আছে, অনেক বাইরের অনেক ম্যাজিশিয়ান আছে আসলে খুব ভালো। এবং আসলে তো আমি আসলে আপনি দুজনের নাম জানি না, তো আমি এটা খোঁজ করে দেখবো আসলে ওনার কার। আর আপনার সবচেয়ে প্রিয় ট্রিক কোনটা এবং কেন? আমার অনেক ম্যাজিকই প্রিয়, সত্যি কথা বলতে গেলে। তারপর মাসে একটা আমি এখানে বলতে আমি এই পার্টের নাম পরে বলি, আপনার যে আপনি যদি এখন চিন্তা করেন আপনি কোন ম্যাজিকটা আপনার সবচেয়ে প্রিয় ম্যাজিক এবং কেন? একটা ম্যাজিকের কথা যদি আপনার মাথায় আসে, প্রথম কোনটা মাথায় আসে? এইরকম আসলে যে ক্লাসিক ম্যাজিকগুলি সব ভালো লাগে। একটা একটা এটা খুব কঠিন হয়ে গেল প্রশ্ন, কারণ এত ভালো যেটা লাগে প্রথম মাথায় আসে ওইটাই বলেন, কোনটা রেখে কোনটা বলবো। এখন তিনটা বলেন। লিঙ্কিং রিং, চক্কা, তারপর হচ্ছে চাইনিজ লাইসেন্স ফোর। আচ্ছা, তো হচ্ছে আপনার স্টেজে আপনার সবচেয়ে এমবারেসিং মুহূর্ত কিভাবে হয়েছিল? এটা অনেকবারই হয়েছে, যেমন অনেক জায়গায় শো করার পরে দেখা গেছে দর্শক কুমড়ি খায় পড়ছে আমার উপরে। আমি ইনস্ট্রুমেন্ট
গুছাচ্ছি সেই সময়ও দিচ্ছে না, টানাটানি করতেছে ছবি তোলার জন্য। কিন্তু এটা তো সুখের মুহূর্ত একটা, হ্যাঁ। ইনভেস্টিং মুহূর্ত কোনটা? কোনো সময় কি আপনার কাছে কখনো কি মনে পড়ো এই দিনের সেটা কি হইলো এটা আপনার কিরকম ভালো যে রাতে ঘুম আসবে না, যে কি করলাম, এটা কি করে ফেললাম, এটা এরকম কোনো ঘটনা কি আছে? না, এরকম তো হ্যাঁ, আপনি তো অনেক সৌভাগ্য, আমাদের প্রত্যেকবারই ঘটে। আপনার সবচেয়ে শেখার সবচেয়ে কঠিন ম্যাজিক কোনটা? আমার কাছে তো আসলে কোনো ম্যাজিকই এরকম কঠিন মনে হয় না যেগুলি যে শিখতে অনেক সময় লেগেছিল আপনার? সময় লেগেছে যে প্রথম দিকে এরকম ছিল, প্রতিটা ম্যাজিককে শিখতে অনেক সময় লাগতো, সহজে শিখে যেত না। একটা ম্যাজিক আজকে শিখাইলো, আবার প্রতিদিন প্রতি সপ্তাহে 2-3 বার যেতাম ফুলফাট করে বাসায়, দেখা গেল 1 মাসে একটা, এর পরের মাসে আরেকটা, এরকম শিখাইতো। আপনি কোন টাইপের ম্যাজিক বেশি পছন্দ করেন? একটা দিকে শুধু স্টেজ, পার্লার, ক্লোজ আপ? কন্টিনিউটিই বেশি পছন্দ করি। মানে পার্লার, হ্যাঁ, এটা হচ্ছে আপনার একদম তোমার ছোট স্টেজ থেকে নিয়ে বড় স্টেজ পর্যন্ত শো করা যায়। মাসে এটার বেশি হয়। হ্যাঁ, এটার পর আপনি আজকের যে ইয়াং জাদুকর ওদেরকে কি অ্যাডভাইস দিবেন জাদুকে শখ পেশা হিসেবে নেওয়ার জন্য? এইটার অ্যাডভাইস তো একটাই, যে প্র্যাকটিস করতে হবে বেশি করে, যে যেটাই করো প্র্যাকটিস করতে হবে ম্যাজিকটা। লাস্ট একটা কোশ্চেন, যে ধরেন আপনার একটা রিয়েল ম্যাজিক্যাল পাওয়ার আছে। আমরা তো ম্যাজিক তো অনেক কিছু করে, আপনি অনেক সময় কাগজ ছিঁড়ে জোয়া লাগান, আমরা অনেক সময় এই খালি হাতে ফুল চলে আসে, অনেক সময় ঘুঘু চলে আসে, অনেক সময় বাক্স থেকে খরগোশ চলে আসে, অনেক সময় রিং লেগে যায়। তো এগুলোর মধ্যে অনেক কিছু মনস্তাত্ত্বিক এবং যান্ত্রিক ট্রিক থাকে। হ্যাঁ, তো ধরেন কোনো ট্রিক না, আপনার একটা রিয়েল পাওয়ার আছে, যেটার কারণে এই ম্যাজিকের মধ্যে আপনি কোন পাওয়ারটা চাইছেন? আপনি চাই নিতে পারেন, এটা এটা একটা চিন্তার কোশ্চেন। আসলে আমি কোশ্চেন করে আমি নিজে ভাবছি যে আমি আসলে আমার ক্ষেত্রে কি হতো আসলে। এটা আসলে খুবই কঠিন একটা প্রশ্ন, ভাববার বিষয়। অরিজিনাল ম্যাজিশিয়ান, যা করবো তাই যেন হয়। হ্যাঁ, একটা পাওয়ার সেটা আসলে ওটা বসা দিলেন এরকম করলে এটা বল লাইট ওরা এইটা তো হচ্ছে কিন্তু আপনি কোনটা আপনি চেতেন যে আপনার অরিজিনাল পাওয়ার আর কি, যে আপনার এক তুইতে হয়ে যেত আসলে? এটা তো অনেক কিছুই হচ্ছে, যেমন একটা ছোট্ট ম্যাজিকের উদাহরণ দিয়ে দেখানো যায়। যেমন দেখো এখানে কিছু কয়েন আছে, ওইটা আমি দেখবো জাদুটা, কিন্তু তার আগে আপনার একটু বলতে হবে যে আপনার কোনটা এরকম কোনটা আপনি চেতেন। না, এটাই দেখো, এই আমার কাছে এখানে পয়সা আছে, কয়েন, এটা একটা সম্ভবত একটা ইন্ডিয়ান পয়সা, এটা আমি আরেকটা কয়েন, এটাকে আমি হাতে রাখলাম। হ্যাঁ, তারপরে এটা আরেকটা। আমার একটুখানি যদি উপরে গিয়ে দেখে, আমার একটু দর্শক মনে, আমার কাছে মনে, সরি এটা মনে এটা হাইড না করার জন্য দেখা যাচ্ছে, আমরা যদি এটা যদি আরো ফাহিম সাজ্জাদ বলছে, হ্যালো ভাই, আমি এই সুযোগে বলতে চাই আমার নতুন জাদুকরদের মধ্যে ফাহিম সাজ্জাদ একজন, এবং আমি আসলে লোকের একটু মুগ্ধ, স্পেশালি কমিক্সে তো এত কনফিডেন্স আর এত আমার হয়তো আপনাকে চিনেন না, ওর একটা ইয়ে আছে। আমার প্রথম থেকে হ্যাঁ, আবার প্রথম থেকে দেখেন, আমি একটু লক্ষ্য যে ক্যামেরাটা ঠিক মতো ধরা, আপনি একটুখানি একটু কয়েনটা একটুখানি। আচ্ছা, আমার কাছে একটা 1 রুপি, হ্যাঁ, জি, এটা আমি এখানে রেখে দিলাম। জি, তারপর আরেকটা 50 রুপি, এটাকে আমি এখানে রেখে দিলাম, 50 পয়সা। আরেকটা 25 রুপি, 25 পয়সা, এটাকে আমি এখানে রেখে দিলাম। কয়টা রাখলাম? 3টা কয়েন। লাস্ট 75 পয়সা, হ্যাঁ, লাস্ট ওয়ান এটা 1 রুপি, এটাকে আমি এখানে রেখে দিলাম। 75 পয়সা, 4টা পয়সা, হ্যাঁ, 4টা কয়েন, 4টা পয়সা, একটা কয়েন এখান থেকে নিয়ে নিলাম, একটা। এখানে কয়টা রইলো? 3টা। রেডি, 1 2 and 3। আমার এই পাওয়ারটা চাইতেন যে আপনি 4টা পয়সা থেকে একটা, আপনি তো পাওয়ার চাইলে চাইবেন একটা থেকে 4টা বানাবেন। আমি একটু রাষ্ট্রবন্ধ আছে, বুঝছেন, বাজে লোক, আপনাকে উত্তর দিতে হবে কোন ম্যাজিকটার পাওয়ারটা আপনি চাইতেন, এই পাওয়ারটা আমি চাই। ম্যাজিক তো সবই ভালো লাগে, সব পাওয়ারই।
আচ্ছা, আমরা আবার আপনি চিন্তা করতে থাকেন। তার আগে আমরা আপনি চিন্তা করেন, আমাদের অনেক চিন্তার জিনিস যে একটু আমরা পরে দেবেন। আমরা কিছু হয়তো আজকে সাউন্ডে একটু প্রবলেম হতে পারে আমাদের, আমি জানি না যে আমি মাইকটা আসলে প্রথমবার ইউজ করে কতটা কাজে লাগছে। আর এই 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 শোটাই প্রথমবার আমি আসলে বাসার বাইরে নিয়ে আসছি, মানে আরেক বাসার বাইরে আরেকজনের বাসায় চলে আসছি, অনেকটা জোর করি আমার কাছে চাই নাই, ভাই প্লিজ দেন আসতে। চেয়েছি যে এতদিন পরে শুরু করেছি জিনিসটা, এবং এই চান্সে সব ম্যাজিশিয়ানের ইন্টারভিউটা নিয়ে নিতে। তো প্রিমাল ভাই এই উত্তরটা আমি পড়ার থেকে নিয়ে আমরা পোস্ট করে দিব, বাট আপনাকে অনেক ধন্যবাদ প্রিমাল ভাই। তোমাকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। শেষ একটা জিনিস শুধু যে হচ্ছে, আপনার কি কোনো একটা সুখের স্মৃতি মনে পড়ে? ম্যাজিকের অনেক সময় অনেক কমেন্ট হয়, আমি যেমন এই ইন্টারভিউগুলো অনেকের সাথে করেছি, রুফাল ভাই এরকম একটা ছিল যে একজন সঙ্গে একটা ফুলওয়ালা মেয়ে, সে দৌড়ায় দৌড়ে তার ফুলটা খুবই গরিব একটা মেয়ে, সে ফুলটা বিক্রি করে চলে, সে ফুল টুলফাল ভাইকে দিয়ে যে অনেক দৌড়ায় দৌড়ে গিয়ে এটা উৎসব ভাই এত আমি বলবো যে বিত্তশালী বা যে বাসাতেও গিয়েছে, কিন্তু ওটা আমার সবচেয়ে ভালো স্মৃতির একটা। তা আপনার কি এরকম কোনো সবচেয়ে এরকম বললে কোন স্মৃতিটা মনে পড়ে যে এটা একটা খুবই ভালো স্মৃতি? এরকম অনেক স্মৃতি আছে, যেমন আমি সোনারগাঁ হোটেলের সামনে এক সময় যে ফুল বিক্রেতা ছিল এরকম, তো ফুল বিক্রি করতে আসছে যে কি পুরো একটা বাকেট আছে ফুলের, তো ওরা নিয়ে আসছে, তো আমার গাড়ির গ্লাস উঠানো হয়েছে, তো ওরা গাড়িতে নক করতেছে, তো আমি যে শোতে যাইতেছিলাম ওটা প্রায় 1 মাস পরে, মানে 1 মাসের মধ্যে কোনো শো ছিল না, তো আমি ম্যাজিক ইনস্ট্রুমেন্ট ধরি নেই, প্র্যাকটিস করি নেই, তো আমি বসে বসে ওই লিঙ্কিং রিং ভিতরে গাড়িতে বসে বসে প্র্যাকটিস করতেছিলাম আর যেতেছিলাম, তো গাড়ির সিগনালে না না গাড়ি ড্রাইভার ছিল, তার পিছনে বসে এরকম প্র্যাকটিস করতেছি, লিঙ্ক আনলিঙ্ক করছি, লিঙ্ক করছি, এরকম করতে করতে, তো ফুল বিক্রেতা আসছে, এসে 4-5 জন নক করছে, নক করার পরে ওই যে স্যার একটা ফুল নিবেন 10 টাকা একটা তোরা কি, তাহলে আমার কাছে তোরা নেই, তোর একটা ম্যাজিক দেখাই, আমার ফুল দিয়ে দেয়, যে হ্যাঁ দিব দেখা, তো আমি একটা ম্যাজিক দেখাইলাম, লিঙ্ক করলাম, আনলিঙ্ক করলাম, তো ও করলো কি একটা দৌড় দিল, দৌড় দিয়ে চলে গেল, তো আমার গাড়ি তো জ্যামের মধ্যে ওই সিগনালে, তো কিছুক্ষণ পর আরো অনেক ফুল নিয়ে আসলো, আইসা ও ফুল দিল, সবার সাথে সাথে সবাই ফুল দিয়ে আরম্ভ করলো আমাকে, প্রায় 4-5 টাকা দিয়ে দিল আমাকে ওই তোরা, তো পরবর্তীতে আমি টাকা দিই, টাকা আর নেবে না তারা, এরপরে ওরা আমাকে চিনে রাখতো, ওদিক দিয়ে গেলে আমার সাথে কথা বলতো, দেখলে দৌড়ে, আর একজন দেখলে সবাইকে ডাক দিত। আমরা জাদুর মাধ্যমে একটা শিশু যত কাছে পৌঁছানো যায় আসলে আমার অন্য ওয়ার্ড দিয়ে এত তাড়াতাড়ি পৌঁছে, এই জন্যই আসলে শিশুদের ক্ষেত্রে জাদুটা একটা প্রধান মাধ্যম বিনোদনের। আপনাদের আমি জানি যে এখানে অনেকে আপনি অনেকজনই দেখেছেন, তো যারা দেখেছেন বা দেখবেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, আর যারা দেখেন নাই তাদেরও ধন্যবাদ। মঙ্গল মঙ্গল প্রিয় ভাই, ধন্যবাদ। তাহলে আমরা এখানে শেষ করি। আপনি কি